সো সিআর কি আসো? আমাকে আমাকে নেক্সট ক্লাসের মধ্যে জানাবা কবে দিবা, আগামী সপ্তাহে দিতে পারলে ভালো হয়। ঠিক আছে, এটা জেনারেলি বিয়ের উপর হবে, আয়রন কার্বন সিস্টেমের উপর হবে। ঠিক আছে, আয়রন কার্বন ফেজ ডায়াগ্রাম, এটার জন্য মনে হয় আমরা 2টা ক্লাস বা 3টা ক্লাস নিয়েছিলাম, তার উপরে হবে। সুতরাং আমাকে ইমিডিয়েটলি জানাও কবে এটা নেব। ওকে, আমরা শুরু করি আজকে ক্লাস। ওকে, আজকে আমরা টার্নারি ফেজ ডায়াগ্রাম শুরু করব। এগুলো মূলত পিকচুরিয়াল বেশি, যাতে বুঝতে সুবিধা হয়। এই জন্য আমরা যেহেতু ফেজ ডায়াগ্রামের বেসিক কনসেপ্টটা জেনে ফেলেছি, সুতরাং এটা মানে বেসিক প্রিন্সিপালটা বুঝতে অসুবিধা হবে না। শুধু রিপ্রেজেন্টেশনটা বোঝাটাই আমাদের জন্য একটু জটিল হয়ে যাবে, যেহেতু we are talking about three dimensional phase diagrams. Okay, so at the end of this lecture you should be able to explain Gibbs phase rule. আমরা Gibbs phase rule পড়েছি, so ternary system এ কি করে Gibbs phase rule apply করা যায় and how to represent ternary phase diagrams, সেটা আমরা দেখব। Secondly, you should be able to describe the alloy compositions using the Gibbs triangle. So ternary phase diagram represent করার জন্য one of the way হলো Gibbs triangle construct করা, এবং এই Gibbs triangle এর মধ্যে কি করে কম্পোজিশনকে ডিনোট করা হয় সেটা তোমরা এটা এক্সপ্লেইন করতে পারবে। And finally, you'll be able to describe isothermal and vertical sections of ternary isomorphous system and explain cooling of typical alloy. So normally phase diagram এর মধ্যে লাস্টলি যেটা থাকে সেটা হলো একটা পার্টিকুলার অ্যালয় সিস্টেম স্টাডি করা। আমরা এখানে দুটো অ্যালয় সিস্টেম স্টাডি করব, কারণ এই ডায়াগ্রামগুলো রিয়েলি কমপ্লেক্স। সো মোস্ট সিম্পলিস্টিক ফর্মের যে দুটো ফেজ ডায়াগ্রাম আছে, একটা হলো আইসোমরফাস সিস্টেম বা কমপ্লিটলি সলিউবল সিস্টেম, এবং সেখানকার কি করে এটাকে কুলিং কি করে রিপ্রেজেন্ট করে, আইসোথার্মাল সেকশন ভার্টিক্যাল সেকশন কি করে রিপ্রেজেন্ট করে সেটা। Okay, so diagrams that represents equilibrium between various phases that are formed between three component systems. So ternary মানে হলো three component system. So আমরা বাইনারি সিস্টেম যেভাবে লিখেছি, আমরা এক্স অ্যাক্সিস থাকে কম্পোজিশন, ওয়াই অ্যাক্সিস থাকে হলো টেম্পারেচার। এখানেও ঠিক একই জিনিস হবে, তফাৎটা কেবলমাত্র বাইনারি সিস্টেমের 2টা কম্পোনেন্ট থাকে, টার্নারি সিস্টেমের 3টা কম্পোনেন্ট থাকে। And partially ternary diagrams in which intermediate phases are also considered as components. আমরা বাইনারি সিস্টেমে দেখেছিলাম যে সামটাইমস মাঝখানে একটা কম্পাউন্ড ফর্ম করে, এবং কম্পাউন্ড গুলো এর সাথে একটা আলাদা একটা সেপারেট ফেজ ডায়াগ্রাম কনস্ট্রাক্ট করতে পারে, বির সাথে আলাদা একটা কনস্ট্রাক্ট করতে পারে। ঠিক সিমিলারলি এখানেও টার্নারি সিস্টেমের মধ্যে সবসময় যে টার্নারি সিস্টেমের মধ্যে পিওর এ পিওর বি পিওর সি হবে নট নেসেসারি, এটার মধ্যে এ বি এবং একটা কম্পাউন্ড হতে পারে। যখন কমপ্লেক্স ডায়াগ্রাম হয় তখন এই ধরনের সিনারিও তৈরি হতে পারে। And as usual, pressure is not an option here. Pressure is not a variable. আমরা প্রেসারকে অলওয়েজ কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব। সো মডিফাইড গিবস ফেজ রুল যদি আমরা দেখি, মডিফাইড গিবস রুল আবার একটু মনে করে দেই। আমাদের ফেজ রুলের মধ্যে যেটা ছিল F = C-P+2 ছিল, এখন এখানে +1 করা হয়েছে যেহেতু আমরা প্রেসারকে সরিয়ে ফেলেছি। সুতরাং এই ধরনের মডিফাইড ফেজ রুল যদি হয় F = C-P+1, এবং সেখানে আমরা ফেজ ডায়াগ্রামের সম্বন্ধে আরেকটা কথা বলেছিলাম, পার্টিকুলারলি সময় বলেছিলাম, থার্মোডাইনামিক্সে বলেছিলাম যে যতগুলা একটা সিস্টেম যত ধরনের ফেজ জোন তৈরি করে, সিঙ্গেল ফেজ, ডাবল ফেজ, ট্রিপল ফেজ, এক্সেট্রা এক্সেট্রা, সো এর মধ্যে সিঙ্গেল ফেজের রিপ্রেজেন্ট করতে ভেরিয়েবল সবচেয়ে বেশি লাগে। সেখানে আমরা এটা যদি এখানেও ফলো করি, সো ডিগ্রিজ অফ ফ্রিডম F = কম্পোনেন্ট হলো 3টা এখানে, যেহেতু টার্নারি ডায়াগ্রাম, এবং সিঙ্গেল ফেজের জন্য যদি 1 ধরি তাহলে এখানে আমাদের 3টা ভেরিয়েবল লাগে। সো টু রিপ্রেজেন্ট এ সিঙ্গেল ফেজ ইন এ টার্নারি সিস্টেম উই মাস্ট হ্যাভ 3 ভেরিয়েবলস, এবং এই 3 ভেরিয়েবলসটা সাধারণত
যেটা ধরে সেটা হলো কম্পোজিশনের জন্য দুইটা কোঅর্ডিনেট এবং টেম্পারেচার একটা। সো দিস আর দ্য থ্রি ভেরিয়েবল কমনলি এনকাউন্টার্ড। সো কম্পোজিশন এক্স, কম্পোজিশন ওয়াই, জেড লাগবে না, কারণ 1 মাইনাস করলে পরে এটা পেয়ে যাবো, বা 100 মাইনাস করলে পেয়ে যাবো। আর টেম্পারেচার ভার্টিক্যাল অ্যাক্সিসে থাকে। সো এক্স অ্যাক্সিসে থাকে দুইটা কম্পোজিশন। সো টার্নারি সিস্টেম তাহলে রিপ্রেজেন্ট করার জন্য আমরা একটা 3D মডেল লাগে, যেটাকে সামটাইমস স্পেস মডেল বলে, ঠিক আছে। এবং তাহলে এই রিপ্রেজেন্টেশন অফ কম্পোজিশন একটা 2 ডাইমেনশন একটু আগে বললাম, এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট লাগবে এবং টেম্পারেচার থার্ড কোঅর্ডিনেট লাগবে, এবং এটার জন্য সাধারণত এই ধরনের একটা রিপ্রেজেন্টেশন লাগে। সো এ বি সি একটা আমাদের এখানে এক্স কোঅর্ডিনেটস, এক্স অ্যাক্সিস, এবং এই যে ট্রায়াঙ্গেল যেটা আছে, ইউজুয়ালি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইউজ করা হয়, তাহলে হিসাব করতে সুবিধা হয়। সো ইটস অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এ বি সি, এবং তার উপরে ভার্টিক্যালি যে লাইনগুলো ড্র করেছি সেটা হলো টেম্পারেচার। ঠিক আছে। সো দিস ইজ এ টিপিক্যাল স্পেস মডেল টার্নারি সিস্টেমের জন্য ফলো করা হচ্ছে। সো এ বি হলো একটা কম্পোজিশন রিপ্রেজেন্ট করবে, বিসি একটা কম্পোজিশন রিপ্রেজেন্ট করবে, এবং এসি একটা কম্পোজিশন রিপ্রেজেন্ট করবে। আমাদের এসি কে ডিফাইন করার প্রয়োজন নাই, কারণ আমরা যদি আমরা এ বি জানি তাহলে পরে বিসি জানি, তার মানে এ বি যদি বলি ওয়েট পার্সেন্টেজ বি, আর বিসি এর হিসাব করে যদি ওয়েট পার্সেন্টেজ সি ধরি, তাহলে ওয়েট পার্সেন্টেজ অটোমেটিক্যালি চলে আসবে। তো এখানে একটা টিপিক্যালি রিপ্রেজেন্টেশন দেখানো হয়েছে, এটা আমরা পরে স্টাডি করব। আমরা শুধু এখানে জাস্ট দেখাচ্ছি, বাই দ্য ওয়ে সরি, এটা আমরা স্টাডি করবোই না, কারণ এটা একটা পার্শিয়ালি মিসিবল ডায়াগ্রাম। অন্যগুলো ভুলে যাও, শুধু এ এবং সি দিয়ে যে ডায়াগ্রামটা তৈরি হয়েছে এখানে খেয়াল করো। সো এটা হলো, যদি আমি ডান দিকে যাই তাহলে এটা ওয়েট পার্সেন্টেজ এ আছে, ভার্টিক্যালি টেম্পারেচার আছে। সো এখানে একটা পিওর কি বলে এটাকে সলিউশন ফর্ম করেছে গামা, এদিকে একটা সলিউশন ফর্ম করেছে আলফা, এটা একটা ইউটিলিটি কম্পোজিশন। সো ইট ইজ এ পার্শিয়ালি মিসিবল ডায়াগ্রাম। এখানেও তাই, এ এবং বি মিলে আরেকটা পার্শিয়ালি মিসিবল ডায়াগ্রাম ফর্ম করেছে, যেখানে এটা হলো আলফা, এটা হলো বিটা, পিছনে যেটা আছে সেটাও এরকম একটা ফর্ম করেছে। সো হাইপোথেটিক্যাল টানেল সিস্টেম এখানে দেখানো হচ্ছে তিনটা এ বি সি মেটালের জন্য, and this diagram contains two binary eutectic on the visible face, এখানে একটা, এবং পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যেটা আছে সেটা আরেকটা থার্ড বাইনারি ইউটেকটিক ডায়াগ্রাম। ঠিক আছে। সো বিকজ ইট ইজ ডিফিকাল্ট টু ইউজ এ 3D মডেল, আমরা বলেছিলাম থার্মোডাইনামিক্সে যে 3D মডেলটা বোঝা আমাদের জন্য রিয়েলি ডিফিকাল্ট, এবং ডায়াগ্রাম কমপ্লেক্সিটি আরো ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। ফর এক্সাম্পল এই ধরনের ডায়াগ্রাম, সেই সমস্ত ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম যে আমাদের এটাকে 2D তে কনভার্ট করা, এবং 2D তে কনভার্ট করার জন্য আমাদের এখানে যে অপশন যেগুলো আছে সেটা হলো সেকশন ড্র করা। ঠিক আছে। ক্যান বি প্লটেড ইন 2 ডাইমেনশন বাই এনি অফ দ্য সেভারাল মেথডস। অনেক ধরনের উপায় আছে। একটা হলো লিকুইডাস প্লট, আমরা জাস্ট এই লিকুইডাস টেম্পারেচার যেটা আছে, এই যে লিকুইডাস ফেজ, আমরা একটু করি, কলমটা ইউজ করতে পারবো। তো এটা হলো লিকুইডাস ফেজ, এ একটা এবং এখানে আরেকটা আছে। তো তিনটা সিস্টেমের জন্য তিনটা লিকুইডাস ফেজ। আমরা লিকুইডাস ফেজ স্টাডি করতে পারি, অথবা আইসোথার্মাল প্লট করতে পারি। তার মানে যেহেতু টেম্পারেচার আছে, সো যে কোনো একটা সেকশন আমরা ড্র করতে পারি এই ধরনের ভাবে। সো এট এনি টেম্পারেচার এরকম একটা সেকশন ড্র করে তার মধ্যে কি ধরনের লাইন গুলো আছে, আমরা সেই কম্পোজিশন কিভাবে আছে, কি কি ফেজ আছে সেটা স্টাডি করতে পারি। আরেকটা হলো ভার্টিক্যাল সেকশন, এখানে যেটা দেওয়া আছে ভার্টিক্যাল সেকশন, যেটাকে বলে আইসোপ্লেথ। ভার্টিক্যাল সেকশন হলো আমরা বিভিন্নভাবে ভার্টিক্যাল সেকশন ড্র করতে পারি, আমরা একটু পরে বলি। মনে করো আমরা এখান থেকে একটা ভার্টিক্যাল সেকশন ড্র করছি, লেটস সে এরকম ভাবে, এইখান থেকে এই পর্যন্ত একটা ভার্টিক্যাল সেকশন। সো এখান থেকে আমি উপর দিকে নিয়ে নিলাম, আর এটা তো এখানে আছেই। এইরকম একটা ভার্টিক্যাল সেকশন করলে পরে তাহলে পরে তার মধ্যে কি ধরনের চেঞ্জ হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত, কম্পোজিশনের যে চেঞ্জ হচ্ছে ডিউরিং কুলিং আর ডিউরিং হিটিং, সেটা স্টাডি করা। সো তিনটা ওয়ে আছে, একটা হলো লিকুইডাস প্লট দেখা, একটা হলো আইসোথার্মাল প্লট করা, এবং 2 নম্বর হলো ভার্টিক্যাল সেকশন দেখা। সো লিকুইডাস প্লট যেটা, সেটা হলো দেখতে অনেকটা এরকম, এবং এটা আমরা অনেকগুলো ভার্টিক্যাল আইসোথার্মাল সেকশন গুলোকে একসাথে জড়ো করা হয়েছে, এবং এতে করে এই যে লাইনগুলো যেগুলো আছে সেগুলো হলো একটা টেম্পারেচারের লাইন, আইসোথার্মাল লাইনস। এবং
400-তে 300-তে বা 450, 350, 300, 200 এবং আলটিমেটলি যত আমরা আগের ছবিটা আবার দেখাই, এই যে এখান থেকে মনে করো এই লাইনটা নিচে দিকে, তো এখানে শুরু হলো লিকুইড শুরু হলো, যত নিচে যাচ্ছি আমরা টেম্পারেচার কমছে, লিকুইড বাড়ছে এবং আলটিমেটলি আমরা এই প্লেন বরাবর আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি এবং নিচে দিকে যাই নিয়ে এইটা হলো ইউটেকটিক পয়েন্ট, বাইনারি ইউটেকটিক, এটা বাইনারি ইউটেকটিক, এখানেও আরেকটা বাইনারি ইউটেকটিক আছে এবং তিনটা বাইনারি ইউটেকটিক আবার নিচে দিকে ডিপ করে সেন্টারে যাই নিয়ে একটা কমন ইউটেকটিক ফার্ম করে যেটাকে বলবো টার্নারি ইউটেকটিক। তো জিনিসটা এরকম হয়ে থাকে। সো এই যে বাইনারি ইউটেকটিক, এই এ বি বাইনারি সিস্টেমের জন্য দিস ইজ দ্য ইউটেকটিক পয়েন্ট এবং এটা আস্তে আস্তে নিচের দিকে ডিপ করছে। সিমিলারলি বিসি বাইনারি ইউটেকটিক, এটা টার্নারি হচ্ছে, আস্তে আস্তে নিচে ডিপ করছে। এই তিনটা ইউটেকটিক মিলে নিচের দিকে ডিপ করে, তিনটা বাইনারি ইউটেকটিক মিলে আলটিমেটলি এটা হবে টার্নারি ইউটেকটিক। এবং এই প্রতিটা টেম্পারেচার প্রোফাইল গুলা এখানে দেখানো হচ্ছে কিভাবে টেম্পারেচার ভ্যারি করছে এবং এইখানে থেকে বোঝা যেটা হচ্ছে হেল্পফুল ইন প্রেডিক্টিং দ্য ফ্রিজিং টেম্পারেচার অফ অ্যান অ্যালয়, কি অ্যালয়টা প্রথমে ফর্ম করলো এবং এই অ্যালয়টা কিভাবে মডিফাই হচ্ছে সেই জিনিসগুলো এখানে দেখানো যেতে পারে। কোনো অ্যামাউন্টে ক্যালকুলেট করা যাবে না এখান থেকে, এখানে শুধু ইউ ক্যান অবজার্ভ, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য প্রাইমারি ফেজ ফর্ম ডিউরিং কুলিং এবং সেটা কিভাবে চেঞ্জ হচ্ছে এবং আলটিমেটলি টার্নারি সিস্টেমটা কোন জায়গায় তৈরি হচ্ছে। So this is the liquidus plot, ঠিক আছে? এটা খুব একটা বেশি ইউজ করা হয় না। The liquidus plot give also identity of the primary phase, যেটা আমরা একটু বললাম। যেমন এখানে A রিচ অ্যালয় যেগুলো আছে সেখানে আলফা ফর্ম করে, বি রিচ অ্যালয় যেটা বিটা ফর্ম করে। সো দিস ইজ দ্য বিটা জোন, বিটা প্লাস লিকুইড হবে এখানে, যেহেতু আমরা নিচে দিকে যাচ্ছি এবং এগুলো সবই হলো লিকুইডাস লাইন। সিমিলারলি সি রিচ জোনের মধ্যে গামা হবে দ্য প্রাইমারি ফেজ এবং আলটিমেটলি এখানে যে নিয়ে একটা ইউটেটিক ফর্ম করবে। সিমিলার প্লটস নোন অ্যাজ সলিডাস প্লট, সেটাও আমরা বের করতে পারি। আমরা ওখানে শুধু সলিড কখন ফর্ম করলো, মানে আলফা প্লাস লিকুইড না ধরে জাস্ট সলিড কোথায় ফর্ম করলো সেটাও আমরা সামটাইমস রিপ্রেজেন্ট করি, বাট দিস টু আর নট কমন। আইসোথার্মাল প্লট, দ্যাটস ইয়েস। ওই লাইনগুলো কি স্যার, এই যে একটা লাইন, এই লাইনগুলো কি ইন্ডিকেট করতেছে এই পাশে আলফা এই পাশে বিটা ফেজ এরকম, মানে টু সলিড স্যার, এই লাইনগুলো কি রিপ্রেজেন্ট করে টার্নারি? এই লাইনগুলো না স্যার, এই যে ডার্ক লাইনগুলো, এটা ডার্ক লাইনটা রিপ্রেজেন্ট করছে ইউটেকটিক কম্পোজিশন কিভাবে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এটা এখানকার এ বি সির জন্য দিস ইজ দ্য ইউটেকটিক পয়েন্ট, বাইনারি ইউটেকটিক, ঠিক আছে? আমরা আগের ছবিটা যাই। তো এই বি সি যেটা মাত্র এই যে বাইনারি ইউটেকটিক পয়েন্ট যেটা আছে, এটা হলো বাইনারি ইউটেকটিক পয়েন্ট। যখন তুমি টার্নারি করবা, টার্নারি করলে করে তোমাকে ভিতরে ঢুকতে হবে, কারণ এই প্লেনটা, এই যে ভার্টিক্যালি এ বি যে প্লেনটা আছে এটা হলো কেবলমাত্র বাইনারির জন্য। যখন তুমি এই ট্রায়াঙ্গেলের ভিতরে ঢুকবা, তার মানে তখনই টার্নারি হয়ে যাবে। তখন তার মানে এই টার্নারির জন্য যে ইউটেকটিক যেগুলো আছে সেই ইউটেকটিক গুলো আস্তে আস্তে নিচে দিকে ভিতরে ঢুকবে এবং ফাইনালি যে তিনটা মিলে যখন একটা ইউটেকটিক ফর্ম করবে সেটা ওই তার মানে বাইনারির জন্য এটা এরকম হচ্ছে, ওই বাইনারির জন্য এটা হচ্ছে, এখানে এই বাইনারি একটা হচ্ছে, আলটিমেটলি নিচে কোন একটা টেম্পারেচার নিয়ে একদম টোটালি সলিডাস পয়েন্ট, যেটা সলিডাস টেম্পারেচার, দিস দ্য সলিডাস টেম্পারেচার, যেখানে অল থ্রি বাইনারি মিটস। তো এটা হলো টার্নারি ইউটেকটিক আর এটা হলো বাইনারি কম্পোজিশন গুলো ডিনোট করছে এবং এটা কেবলমাত্র বিসি বাইনারির কম্পোজিশনটা কিভাবে ফ্লো করছে। ওকে, আইসোথার্মাল প্লটসটা বলেছি যে এটা হলো মোস্ট ইউজফুল প্লট বিকজ দে অ্যালাউ কম্পোজিশনাল অ্যানালাইসিস। So they allow compositional analysis. আমরা বাইনারিতে যেভাবে বলেছিলাম যে যখন একটা টাই লাইন দিয়ে একটা পার্টিকুলার টেম্পারেচার কি ফেজ গুলো আছে, তাদের কম্পোজিশন কি আছে, অ্যামাউন্ট কি আছে, সেগুলো যখন আমরা হিসাব করেছিলাম, এই আইসোথার্মাল সেকশনে ইট ইজ পসিবল, ঠিক আছে? সো it is useful in predicting the phases and their amounts and composition at that temperature. At that temperature, একটা পার্টিকুলার টেম্পারেচার। আমরা ওখানে যে বাইনারি ডায়াগ্রামে যেভাবে বলেছিলাম, আমি যদি এখানে যদি আরেকটু দেখতে হবে, সো আমরা যে লেটস সে দিস ইজ বাইনারি ডায়াগ্রাম, একটা
পার্টিকুলার টেম্পারেচারে যখন আমরা মনে করো এই ধরনের ইউটিলিটি ডায়াগ্রাম যদি থাকে, তো এই টেম্পারেচারে কি কি ফেজ আছে, কোনটা কতটুকু অ্যামাউন্ট আছে এই কম্পোজিশনে, তখন আমরা এই জোনের মধ্যে একটা টাই লাইন ড্র করি। টাই লাইন ড্র করে আমরা অ্যামাউন্ট মেজার করি, কম্পোজিশন মেজার করি, এক্সেট্রা এক্সেট্রা। সো isothermal section, since this diagram is an isothermal diagram, একটা পার্টিকুলার টেম্পারেচারের ডায়াগ্রাম হচ্ছে, সুতরাং এখান থেকে আমরা টাই লাইন ড্র করতে পারি, লিভার রুল ফলো করে আমরা কম্পোজিশন অ্যামাউন্ট, রিলেটিভ অ্যামাউন্ট বের করতে পারি। So isoplate on the other hand is a vertical section, এবং এটা দিয়ে কেবলমাত্র কুলিং অফ অ্যান অ্যালয় অর হিটিং অফ অ্যান অ্যালয় সেটা বোঝা যায়, এবং এটা দিয়ে আমরা বলতে পারি যে একটা সলিডিফিকেশন সিকোয়েন্সটা কেমন হচ্ছে সেটা স্টাডি করা যায়। আমরা বাইনারিতে যেমন একটা লম্বা একটা লাইন ড্র করি, ভার্টিক্যাল লাইন অ্যাট দ্যাট পার্টিকুলার অ্যালয়, তারপর উপর থেকে আমরা হিসাব করতে থাকি যে এই টেম্পারেচারে এই ফেজ ফর্ম করছে, এইটা এক্সেট্রা এক্সেট্রা। এইটা ঠিক সেরকম, ওখানে একটা ভার্টিক্যাল লাইন ছিল, এখন ইমাজিন করো ওই লাইনটা লাইন না হয়ে একটা প্লেন হচ্ছে, সেই প্লেনটা হলো একটা ভার্টিক্যাল প্লেন। বিভিন্নভাবে ড্র করা যায়, একটু পরে দেখবো। এবং এই ভার্টিক্যাল প্লেন গুলো শো করে হাউ দ্য ফেজেস এন্ড স্ট্রাকচার চেঞ্জেস when the temperature varies and when two of the elements phase changes, then there will be amounts, respective amounts. Yes, so tie line usually do not lie in the plane of the vertical section, এবং এইখানে টাই লাইন ড্র করা যায় না, কারণ আমরা যে ডায়াগ্রাম যেটা হচ্ছে সেটা রিপ্রেজেন্টেটিভ না। আমরা বাইনারির মধ্যে যেহেতু দুই মানে ইটস এ বাইনারি ডায়াগ্রাম, একটা প্লেন, এবং সেখানে একটা ভার্টিক্যাল লাইন ড্র করে করছি, কিন্তু এইখানে একটা কম্পোজিশন করতে গেলে আমাদের একটা ট্রায়াঙ্গেল লাগে, নিচে যে ট্রায়াঙ্গেলটা আছে সেই ট্রায়াঙ্গেল লাগে কম্পোজিশন সেট করতে গেলে। তো এখানে যেহেতু সেটা করা যাচ্ছে না, জাস্ট একটা সেকশন, এটা বিভিন্ন ভাবে সেকশনটা করা যায়, যার কারণে এই সেকশনে টাই লাইন ড্র করা যাবে। এখানে টাই লাইন ড্র করে to obtain amounts and composition, তুমি শুধু এখানে কিভাবে ফেজ চেঞ্জ হচ্ছে ডিউরিং কুলিং সেটা তুমি বুঝতে পারবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, তো আমরা যদি দেখি এই অ্যালয়টার কথা বলা হয়েছে, তো আমরা যদি এখানে একটা ভার্টিক্যাল লাইন ড্র করি, তাহলে এবার এখানে দেখা যাচ্ছে যে অ্যালয়টা হলো 30% A, 30% B, 40% C। তো এটা সলিউশন শুরু হইলে এই টেম্পারেচারে begins freezing near 350 degrees centigrade, so around এটা 350, আমরা লাইনটা একটু বাঁকাতারা হয়ে গেছে। যখন 350 তে সলিউশন হলো, প্রথমে লিকুইড থেকে বিটা ফেজ ফর্ম করলো, তো বিটা ফেজ ফর্ম করছে, বিটার অ্যামাউন্ট বাড়ছে, যখন আমরা আনুমানিক 200 এর কাছাকাছি, এটা টেম্পারেচার করছে 160 বলেছে এখানে, 160 না এটা সরি, তো নিয়ার 275, তো এই টেম্পারেচারের কাছাকাছি টেম্পারেচার গুলো মনে হয় উল্টা পাল্টা হয়েছে। তো এই যখন এইখানে আসলো, তখন বিটা ফেজ তো ছিলই, লিকুইড থেকে আবার ডেল্টা ফেজ বের হওয়া শুরু করলো, আলটিমেটলি দুইটা সলিড আছে এখানে, বিটা প্লাস ডেল্টা। এবং ফাইনালি জেনে যখন ইউটেকটিক, এটা হলো একদম টার্নারি ইউটেকটিক, ইজ দ্য টার্নারি ইউটেকটিক পয়েন্ট। তো যখন টার্নারি ইউটেকটিক পয়েন্ট কম্পোজিশনে আসলো, তখন এখান থেকে এই লিকুইড যেটা আছে সেটা আবার আলফা প্লাস আইদার বিটা অথবা গামা, ডিপেন্ডিং অন দ্য কোথায় আছে এটা, তার সেটা ফর্ম করছে। তো আলটিমেটলি ফেজ যেটা ফর্ম করছে সেটা হলো আলফা প্লাস বিটা প্লাস গামা। এই যে সলিউশন সিকোয়েন্স যেটা আছে, সেই সিকোয়েন্সটা বোঝা যায় অনলি ইন vertical sections. So isoplates are quite valuable in showing the phases that are present during equilibrium cooling or heating. They also shows the temperature at which various phase changes on that. So basically cooling এর সময় যা চেঞ্জ হয় বা হিটিং এর সময় যা চেঞ্জ হয়, সেই জিনিসগুলো বুঝতে গেলে পরে আমাদের ভার্টিক্যাল সেকশন লাগে। Okay, now let's talk about Gibbs triangle. তুমি যদি কম্পোজিশন বুঝতে চাও, একটা পার্টিকুলার অ্যালয়কে রিপ্রেজেন্ট করতে চাও ইন টার্নারি ডায়াগ্রাম, তাহলে তোমাকে বেজের যে বেসটা আছে, যেটা কম্পোজিশন ট্রায়াঙ্গেল, যেটাকে গিবস ট্রায়াঙ্গেল বলে, এর মধ্যে এটা তোমাকে বুঝতে হবে। আমরা এখানে ছবির মাধ্যমে দেখেছি। তো তিনটা ABC, তিনটা কম্পোজিশন এলিমেন্ট দিয়ে একটা টার্নারি সিস্টেম তৈরি হয়েছে। সো এই গিবস ট্রায়াঙ্গেল, হুইচ ইজ অলসো ইকুয়াল, আমরা বলেছি ইকুয়ালেটার ট্রায়াঙ্গেল, বুঝতে সুবিধা হয়। তাহলে পরে আমরা যে ডিভিশন যেগুলো করেছি, প্রত্যেকটা মধ্যে 10টা করে ডিভিশন করা হয়েছে। সো এখানে ওয়েট পার্সেন্ট বি যদি হয়, এটা 10%, 20%, 30%, এক্সেট্রা, প্রত্যেকটার মধ্যে সে ইকুয়াল ভাবে করা সম্ভব হয়। যেহেতু তিনটাই ইকুইলেটারাল সাইড, সুতরাং কম্পোজিশন বোঝা ভেরি ইজি হয়। ঠিক আছে, সো এই কোনা যেগুলো আছে সেগুলো হলো পিওর মেটালস, সি হলো জাস্ট পিওর সি, সিঙ্গেল কম্পোনেন্ট।
যখন এই লাইনগুলো আসবে, বেস লাইন যেটা আছে, এ বি লাইন, বিসি লাইন, এসি লাইন, এগুলো হলো বাইনারি অ্যালাউ। তাহলে এই লাইনের উপরে যে কোনো পয়েন্ট যদি উল্লেখ করি, লেটস সে দিস পয়েন্ট, তাহলে পরে এটা হবে এসি বাইনারি সিস্টেম, এবং তার মধ্যে এত পার্সেন্ট এ আছে আর এত পার্সেন্ট সি আছে। যখনই তুমি ট্রায়াঙ্গেলের ভিতরে যাবা, ফর এক্সাম্পল পি কিউ আর, দিয়ে টার্নারি অ্যালয়েস, ঠিক আছে, তখন এটা রিপ্রেজেন্ট করবে টার্নারি অ্যালয়েস, এবং এটার কম্পোজিশন তখন আমরা বের করতে পারবো। দেয়ার আর মেথডস অ্যাভেলেবল, যার মেথডের মাধ্যমে আমরা কম্পোজিশন সিলেক্ট করতে পারি। সো কম্পোজিশন সিলেক্ট করার জন্য দুইটা উপায় আছে, ইনফ্যাক্ট এটার থেকেই আরেকটা উপায় চলে আসছে। কি বলছে এখানে, sum of the perpendiculars from any point in the triangle to the side of the triangle are constant and equal to the height of the triangle. Let's say আমরা এই পি পয়েন্টটা ধরছি, এই পি পয়েন্টের কম্পোজিশন বের করতে চাই। তাহলে আমরা যেটা করব সেটা হলো এই পি পয়েন্ট থেকে ভার্টিক্যালি কতগুলো পারপেন্ডিকুলার ড্র করব। সেখান থেকে পারপেন্ডিকুলার, এখান থেকে পারপেন্ডিকুলার, এখান থেকে পারপেন্ডিকুলার, এবং এই তিনটা পারপেন্ডিকুলারের যোগফল হবে হলো এই যে যতগুলো পারপেন্ডিকুলার আছে, আমি সি থেকে যদি এখানে এ বির উপর একটা পারপেন্ডিকুলার করি সি জেড ফর এক্সাম্পল, এই তিনটার যোগফল হবে সি জেড। এবং যেহেতু এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, সুতরাং সি থেকে পারপেন্ডিকুলার সি জেড, এর থেকে পারপেন্ডিকুলার এক্স, বি থেকে পারপেন্ডিকুলার বি ওয়াই, সবগুলোই সমান। এবং সবগুলো সমান যদি হয়, তাহলে তিনটার যোগফলও বাকি সবগুলো সমান হবে। সো এই যে প্রাইম দিয়ে ডিনোট করা হয়েছে, সো এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম, এই সবগুলোই তিনটা ভার্টিক্যাল যেটা আছে পারপেন্ডিকুলার, সবগুলো সমান এবং ইট রিপ্রেজেন্ট 100%। এবং একটা পারপেন্ডিকুলারকে আমরা ভাগে ভাগ করতে পারি। ফর এক্সাম্পল এখানে বলা হচ্ছে দিস 0.1, 0.2, 0.3, এটা আপ টু 1% পর্যন্ত। 1 মানে হলো 100%। সো এখানে আছে 10%। তো এখানে একটা কম্পোজিশন যদি থাকে, তাহলে সির অ্যামাউন্ট হবে হলো এখান থেকে এই পর্যন্ত অনলি 10%, এখানে থাকলে এবারে 20%, এক্সেট্রা এক্সেট্রা। তো আমরা পির কম্পোজিশনটা যদি লেটস বের করতে চাই, তাহলে পরে এইখান থেকে এদিকে যেহেতু যাচ্ছি, সুতরাং এটা এর অ্যামাউন্ট আস্তে আস্তে বাড়তেছে। এখান থেকে যত এদিকে যাব তো এ বাড়বে, এখান থেকে যত ওদিকে যাব সি বাড়বে। সো দিস রিপ্রেজেন্টস এ পার্সেন্টেজ, দিস রিপ্রেজেন্টস সি পার্সেন্টেজ, এন্ড দিস রিপ্রেজেন্টস বি পার্সেন্টেজ। এবং আমরা তাহলে ইজিলি এটা বের করতে পারি। তাহলে অ্যালয় পির কম্পোজিশন কত হবে, এখান থেকে এই পর্যন্ত যদি এ হয়, তো 10, 20, 30, 40, 50, সো এ হলো 50% এ, সরি অ্যালয় পি তে আছে 50% এ, অ্যালয় বি তে আছে, সো এটা বি, তার মানে এখান থেকে দুইটা আছে 1, 2, সো 20% বি আছে, এবং এখান থেকে 30% সি আছে। 10, 20, 30, 30% সি আছে। So that's how we can calculate any particular alloy composition. যে কোনো ভিতরে যে কোনো একটা পয়েন্ট যদি হয়, সেই পয়েন্ট থেকে আমরা তিনটা ফেসের মধ্যে তিনটা পারপেন্ডিকুলার ড্র করব, এবং পারপেন্ডিকুলারটাকে টোটাল পারপেন্ডিকুলার যে লেন্থ আছে তার সাথে রেশিও করলে পরে আমরা বেরিয়ে যাবে ওইটা কত পার্সেন্ট আছে। সো অ্যালয় ইন এনি লাইন। ওকে, এখন আরেকটা পয়েন্ট আছে, সেটা হলো যে এই যে মনে করো লেটস সে সিজেড একটা লাইন আছে, এই সিজেড একটা ভার্টিক্যালি লাইন ড্র করা হয়েছে, এই লাইনের মধ্যে যে কোনো পয়েন্ট আমরা যত উপর দিকে উঠবো সি বাড়তে থাকবে, কমতে থাকবে, কিন্তু এ এবং বির রেশিওটা সবসময় ফিক্স থাকবে। সিমিলারলি এ এবং এ এক্স যে লাইন আছে, এক্স লাইনের উপরে যে কোনো পয়েন্ট যত এদিকে যাব এ বাড়বে, কিন্তু যে কোনো পয়েন্টের মধ্যে অপোজিট দুইটা যে এলিমেন্ট আছে সি এবং বি, তাদের রেশিও সবসময় ফিক্স থাকবে। এবং এই যে এ এক্স যেটা করলাম বা সি জেড যেটা করলাম, এটা নট নেসেসারিলি ভার্টিক্যাল হতে হবে। আমি যদি মনে করো এখান থেকে সি থেকে এই পর্যন্ত একটা লাইন ড্র করি, এই লাইন ড্র আমরা লাইনে ড্র করে দেখাই। মনে করো এখান থেকে যদি আমি যে কোনো একটা লাইন ড্র করি, এরকম একটা লাইন ড্র করবো, তাহলে এই লাইনের উপরে যে কোনো পয়েন্টও এ এবং বি রেশিওটা সবসময় সেম মেনটেন হবে। Amount change হয়ে যাবে, but ratio will be the same. So alloys on the line CZ not necessarily be perpendicular, perpendicular not necessary, যে কোনো লাইন হতে পারে, contain a constant ratio of the composition A and B. Alloy line in parallel, যদি প্যারালাল কোন লাইন হয়, মনে করো এরকম একটা প্যারালাল লাইন যদি ড্র করি দিস লাইন, তাহলে এই লাইনের উপরে প্রতিটা পয়েন্টে সি এর অ্যামাউন্ট ফিক্সড হবে, কারণ এটা পয়েন্ট 2 এর মধ্যে আছে। সো এ এবং বি ভ্যারি করবে, কিন্তু সির পার্সেন্টেজ সবসময় ফিক্স থাকবে।
So this is the properties of a Gibbs triangle. জাস্ট এইটাকেই আমরা যদি জাস্ট মনে করো উপরে যেটা আছে এখান থেকে লেটস সে পি পয়েন্টের জন্য কত ছিল 1 2 3 4 5 সো এটার মধ্যে 5 অ্যামাউন্ট ছিল এখান থেকে যদি হিসাব করি 1 2 3 4 5 সেম থিং সুতরাং এই মানে পারপেন্ডিকুলার ড্র না করে আমরা সিম্পলি এই লাইনগুলো যোগ করে দিতে পারি এখান থেকে এই পর্যন্ত কতটুকু ডিসটেন্স এখান থেকে কতটুকু ডিসটেন্স এখান থেকে কতটুকু ডিসটেন্স সেটা হিসাব করেও আমরা এবিসি বের করতে পারি তো বেসিক্যালি কনসেপ্টটা আগের থেকেই আসতেছে প্রিন্সিপালটা আগেরটাই ভার্টিক্যালি ওটার কনসেপ্ট থেকে আসতেছে কিন্তু আমরা নট নেসেসারি ভার্টিক্যাল ড্র করতে হবে আমরা এইভাবেও করতে পারি and we will have the same composition যেটা সুবিধা হয় যেটা বুঝতে সুবিধা হয় আমরা সেভাবে ইউজ করতে পারি ওকে দেন টাই লাইন আমরা বাইনারিতে টাই লাইন দেখেছি এখানে টাই লাইন কিভাবে রিপ্রেজেন্ট করে মনে করো আমাদের দুইটা অ্যালয় আছে এস এবং আর এই দুইটা অ্যালয় আছে দুইটা অ্যালয় যে কোনো পার্টিকুলার রেশিওতে মিক্সড যদি হয় মিক্সড হয়ে যে অ্যালয়টা ফর্ম করবে সেই অ্যালয়ের কম্পোজিশনটা অবশ্যই এস এবং আর এর একটা স্ট্রেট লাইন যদি ড্র করি সেই স্ট্রেট লাইনের মধ্যে কোনো একটা জায়গায় হতে থাকবে সো এস আর যদি একটা টাই লাইন হয় এই টাই লাইনের মধ্যে যে কোনো পয়েন্টে এই ফাইনাল কম্পোজিশন থাকবে So the composition of if any two ternary alloy are mixed together, tie lines can be shown, and the composition of the mixture will lie on a straight line joining the original two compositions. And this is true regardless of the. মানে তুমি 2 কেজি এস নিলা 1 কেজি আর নিলা অথবা 5 কেজি এস নিলা 10 কেজি আর নিলা যেভাবে যে রেশিওতেই মিক্স করো না কেন ফাইনাল কম্পোজিশন এই লাইনের মধ্যে কোনো না কোনো জায়গায় থাকবে দুটা করে বলি যদি মনে করো কোনো একটা পার্টিকুলার অ্যালয়কে তুমি দুইটা সেপারেট অ্যালয়ে ডিস্ট্রিবিউট করো ভাগ করো তাহলে পরে ওই দুইটা অ্যালয় গুলাও পি দিয়ে যে লাইন আছে সেই লাইনের মধ্যে কোনো একটা জায়গা থাকবে তো বেসিক্যালি সেম থিং আমরা দুইটা অ্যালয় নিয়ে মিক্স করে একটা অ্যালয় করতেছি অথবা একটা অ্যালয়কে সেপারেট করে দুইটা অ্যালয় করতেছি যেভাবে করি না কেন আলটিমেটলি লাইন জয়েনিং দ্য টু এন্ডস তার মধ্যে থাকবে ফর এক্সাম্পল এখানে যেটা দেখানো হয়েছে একটা এক্সাম্পল দিয়ে যদি বলি এস এর কথা যেটা বলা হয়েছে এস এর কম্পোজিশন যদি আমরা ডিনোট করি এস এর কম্পোজিশনের মধ্যে আছে এখান থেকে এটা যদি হিসাব করি তাহলে ইট উইল বি 70% এ আছে 10% বি আছে এখান থেকে এই পর্যন্ত বি এবং সি হলো 20% সো এস হলো 70 10 20 এবং আর এর ভ্যালুর মধ্যে আছে 30 30 40 সো এস এবং আর আমরা বলছি এখানে 1 পার্ট এস এবং 3 পার্ট আর মিক্স করেছি সো 1 কেজি এস 3 কেজি আর মিক্স করলাম মিক্স করার পরে আমরা তার ফাইনাল কম্পোজিশন যদি মেজার করি তাহলে পরে এই প্রতিটার মধ্যে তোমাকে এই রেশিওটা কনসিডার করতে হবে যদি ফর এক্সাম্পল এ যদি ধরি 1 কেজি 70% তার মানে এটা কত হচ্ছে 1 পার্ট 3 পার্ট তার মানে এটা হচ্ছে 25% এটা হলো 75% সো 25% অফ 70 আর 75% অফ 30 সেই দুইটা মিলে হলো 40% এ সিমিলারলি বাকিগুলো ক্যালকুলেট করতে পারি সো ফাইনালি আমাদের যে কম্পোজিশনটা জেনারেট করলো যে মিক্স করার পরে যে অ্যালয়টা ফর্ম করলো তার কম্পোজিশন হবে 40 25 35 সেখানে দেখো 1 2 3 4 সো এটা হলো 40 হলো আর বি যদি ধরি 10 20 25 আর এটা হলো 10 20 30 35 সো 40 25 35 So regardless of the composition chosen or in what proportion they had been mixed, the total composition of the mixture would have occurred in the line joining of the two. So আমি যে রেশিওতে মিক্স করব এটা খালি পিটা শুধু এদিকে বা এদিকে যাবে কিন্তু এই লাইনের উপরে থাকবে So it is evident that the SR যেটা আছে আমরা জাস্ট বাইনারির সাথে যদি কম্পেয়ার করি তাহলে SR টা ক্যারেক্টারিস্টিক্স অফ এ টাই আমরা রিলেটিভ বের করি বের করার সময় একটা টাই লাইন ড্র করি তার এই পাশের অ্যামাউন্ট দিয়ে আমরা ক্যালকুলেট করি এক্স্যাক্টলি এখানেও সেটা হচ্ছে মনে করো অ্যাজ ইফ দিস ইজ অ্যান অ্যালয় এবং দুইটা আলাদা কম্পোজিশন আমরা বাইনারিতে যেটা দেখেছি আমরা আবার জাস্ট বাইনারির সাথে একটু মিলাই তো যদি লেটস সে এই ধরনের যদি বাইনারি ডায়াগ্রাম হয় এবং এখানে একটা অ্যালয় কম্পোজিশন যদি হয় তাহলে আমরা কি করি একটা টাই লাইন ড্র করি এবং টাই লাইন ড্র করলে পরে সো এটা হলো এস এটা হলো আর এটা হলো পি
সো জাস্ট এটার সাথে এটা সিমিলারিটিজ আছে, বিকজ it lies on the composition plane. এটার মধ্যেও একটা কম্পোজিশন প্লেন আছে, দিস ইজ দ্য কম্পোজিশন প্লেন, এবং এটাকে রিপ্রেজেন্ট করছে, যার কারণে আমরা ইজিলি অ্যামাউন্টটা ক্যালকুলেট করতে পারি, হুইচ ইজ drawn perpendicular to the temperature axis. ঠিক আছে, এখানেও টেম্পারেচার অ্যাক্সিস যেটা আছে, দিস টেম্পারেচার পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে, and corresponds to the case at constant atmospheric pressure. ওকে, প্রেসার তো আমরা অলওয়েজ কনস্ট্যান্ট করেছি। সো লিভার প্রিন্সিপাল ক্যান অলসো অ্যাপ্লাই, যেহেতু টাই লাইন ড্র করা হয়েছে এবং টাই লাইন থেকে আমরা লিভার প্রিন্সিপাল ইউজ করি, সো উই ক্যান ইউজ দ্য লিভার ল, এবং তার মাধ্যমে আমরা অ্যামাউন্ট ক্যালকুলেট করতে পারি। সো পার্সেন্টেজ অফ যেটা হবে সেটা হলো এইটুকু ডিভাইড বাই টোটাল PR বাই SR ইন্টু 100, এবং সিমিলারলি পার্সেন্ট R যদি ক্যালকুলেট করতে চাই সেটা হবে হলো SP ডিভাইড বাই। তার মানে আমরা একটা পার্টিকুলার অ্যালয়কে যদি দুইটা অ্যালয় ভাগ করি আর দুইটা আলাদা আলাদা অ্যালয়ে যদি ডাইভার্স করি, তাহলে কোন দুইটা আলাদা ফর্ম তাদের কম্পোজিশন অ্যামাউন্ট কত হবে সেটা আমরা এটা দেখব। সো বেসিক্যালি তাহলে একটা গিবস ট্রায়াঙ্গেলের মধ্যে, গিবস ট্রায়াঙ্গেল যেহেতু পারপেন্ডিকুলার অথবা ইট ইজ অ্যান আইসোথার্মাল সেকশন হয়, এবং আইসোথার্মাল সেকশন হলে পরে আমরা যে কোনো টেম্পারেচারে একটা ফেজের যদি একটা অ্যালয় দুইটা অ্যালয় ভাগ হয়ে যায় অথবা দুইটা অ্যালয় মিক্স করে একটা অ্যালয় তৈরি করি, তাহলে তাদের অ্যামাউন্টগুলো আমরা বের করতে পারবো, বিকজ লাইন জয়েনিং যেটা আছে সেটা একটা টাই লাইনের ক্যারেক্টারিস্টিক শো করে, এবং টাই লাইনের ক্যারেক্টারিস্টিক শো করলে পরে এটা লিভার প্রিন্সিপাল ক্যান বি অ্যাপ্লাইড। তো এখন যদি এমন হয় থ্রি ফেজ যদি কোএক্সিস্ট করে, আমরা তো দুইটা ফেজের কথা বলেছিলাম এখানে, যে এস একটা ফেজ আর একটা ফেজ, দুইটা মিলে পি একটা ফেজ ফর্ম করছে। এখন যদি এমন হয় তিনটা ফেজ মিলে একটা কম্পোজিশন ফর্ম করে, সো হোয়েন থ্রি ফেজ কোএক্সিস্ট তখন টাই লাইন না হয়ে টাই ট্রায়াঙ্গেল হয়। সো টাই ট্রায়াঙ্গেল হচ্ছে, ফর এক্সাম্পল এখানে আলফা একটা অ্যালয় আছে, বিটা একটা অ্যালয় আছে, গামা একটা অ্যালয় আছে, এই তিনটা অ্যালয় মিলে আমরা একটা অ্যালয় মিক্সচার ফর্ম করছি যেটা কম্পোজিশন পি। সো তিনটা ফেজ একসাথে কোএক্সিস্ট করে একটা অ্যালয় ফর্ম করছে। এখন এটার কম্পোজিশন কি করে মেজার করব, অথবা উল্টা করে বলি যে একটা অ্যালয় আছে পি, সেটাকে ভাঙ্গা তিনটা অ্যালয় তৈরি করলাম, তিনটা অ্যালয় যদি তৈরি করি এবং তাদের কম্পোজিশন যদি ফিক্সড হয়, তাহলে তাদের অ্যামাউন্ট কত হবে। তো এইগুলা বের করতে গেলে আমাদেরকে টাই ট্রায়াঙ্গেল লাগবে, টাই ট্রায়াঙ্গেল জয়নিং দ্য থ্রি ইন্ডিপেন্ডেন্ট কম্পোজিশনস, এবং তারপরে মাঝখানে যে অ্যালয়টা ফর্ম করবে সেটার কম্পোজিশন কি করে বের করে। সো if any three alloys of ternary systems are mixed, the composition of the mixture will lie within the triangle produced by the connecting the three original compositions. ঠিক আছে, এখন আমরা এক্সাম্পলটা যদি দেখি, যে আলফা যেটা দেওয়া হয়েছে সেটা হলো 70% এ, তার মানে এখান থেকে যদি এটা হিসাব করি 10, 20, 30, 40, 50, 60, 70, 70%, বি হলো 10%, এটা হলো 20%। তো এইভাবে তিনটা কম্পোজিশন আমাদের আছে, আলফা বিটা গামা, এবং মিক্স করা হচ্ছে হলো আলফা নেওয়া হয়েছে 2 কেজি, বিটা নেওয়া হয়েছে 3 কেজি, এবং গামা নেওয়া হয়েছে 5 কেজি। তো এই রেশিওতে যদি মিক্স করে জাস্ট আমরা আগের মতো করে হিসাব করতে পারি, সেটা হলো 70%, এটা আলফা যেটা আছে 2 কেজি, 3, 2, 5, আর এটা 5, তার মানে পার্সেন্টেজ করলে পরে এটা 20% হয়, 0.2, 0.3, 0.5। তো 0.2 of 70, 0.3 of 40, এবং 0.5 of 30, 0.2 of 70, 0.3 of 40, 0.5 of 70, so 41A। so এখানে যে ফাইনালি যে অ্যালয়টা ফর্ম করবে সেটা অ্যালয়টা হবে 41A। এখান থেকে 10, 20, 30, 40, জাস্ট এটা 41 ধরা হয়েছে। বিটা হবে 38, 10, 20, 30, 38 অ্যাপ্রক্সিমেটলি, এটা হবে 21, এর একটু নিচে নামাইলে হতো একই নিয়ে। সো এই হলো আমাদের জাস্ট ট্রায়াঙ্গেলের মাধ্যমে আমরা তিনটা ফেজ থেকে যখন মিক্সচার করে একটা ফেজ তৈরি করি সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, সো দিস কম্পোজিশন লাইজ উইথ দ্য ট্রায়াঙ্গেল আলফা বিটা গামা at point P. The same would have been true regardless of the proportion taken of the three phase. So আমরা যে রেশিওতেই করি না কেন, এটা এই মাঝখানে কোনো একটা কম্পোজিশনের মধ্যে এই প্রপোর্শনটা হবে। তো ওয়ান্স মোর লিভার প্রিন্সিপাল আমরা অ্যাপ্লাই করতে পারি, যদি উল্টাটা ধরি, মনে করো পি এটা ভেঙে তিনটে অ্যালয় ফর্ম করলাম, সো তিনটে অ্যালয় কোনটা কতটুকু ফর্ম করবে সেটা যদি বের করতে চাই, তাহলে আমরা এখানে এই লিভার প্রিন্সিপালটা ফলো করতে পারি। দিস টাইম দ্য লিভার ইজ দ্য ওয়েটলেস প্লেট। সো আলফা বিটা গামা এখানে তিনটা প্লেট আছে, আমরা আগে বাইনারির জন্য লিভার রুল একটা হরাইজন্টাল লাইন হয়
এখানে এটা হয়ে যাবে একটা এরিয়া হয়ে গেলে তার মানে একটা ট্রায়াঙ্গেল হলো। তো ট্রায়াঙ্গেল আলফা বিটা গামা আছে ভার্টিক্যালি এবং তার মাঝখানে কোনো একটা পয়েন্ট আছে। তো এখানে if 20% alpha is placed on point, তার মানে একটু আগে যেটা আমরা দেখলাম যে 20%, 30%, 50%, তো এখানে আলফার জায়গায় যদি 20% ওজন দেই, এখানে যদি 30% ওজন দেই এবং এখানে যদি 50% ওজন দেই, তাহলে এটা জাস্ট ভার্টিক্যাল হবে, তার মানে এটা ব্যালেন্সড হবে। সেটাই আমরা যদি মেকানিক্যাল অ্যানালজি দেই তাহলে পরে আমরা বুঝতে পারি। সো এই তিনটা ওয়েট একসাথে যদি দেই তাহলে এটা এক্স্যাক্টলি ব্যালেন্সড হবে। ফর দ্য পারপাস অফ ক্যালকুলেশনস লিভার রুল এখানে অ্যাপ্লাই করা। লিভার রুল তো একটা লাইনের মধ্যে আমরা লিভার রুল বলছি, এত রেশিও এত রেশিও। এখানে তো ট্রায়াঙ্গেল আছে, তো ট্রায়াঙ্গেলের মধ্যে তিনটা লিভার রুল তো ইউজ করা যাবে না, তখন এটাকে দুইটা পার্ট করতে হবে। পার্ট করাটা কিভাবে আছে? ফার্স্টলি মনে করো আমরা এই একটা আলফা এবং গামা দিয়ে একটা মিক্স করলাম, ঠিক আছে? যে রেশিওতে দেওয়া আছে, আলফা বলেছিল 20%, গামা ছিল 50%। তো এই দুইটা মিশিয়ে আমরা একটা টাই লাইন তৈরি করলাম। টাই লাইনের মধ্যে কম্পোজিশন যেটা হলো সেটা হলো ওয়াই, ওই পার্টিকুলার রেশিওতে ওয়াই হলো। এখন এই কম্পোজিশনের সাথে আমরা বিটার সাথে আবার একটা বাইনারি তৈরি করলাম এবং এদের মধ্যে যে রেশিও যেটা আছে সেটা দিয়ে আলটিমেটলি বি ফর্ম করবে। সো দুইবারে হচ্ছে, ঠিক আছে? সো তাহলে এখানে কি হচ্ছে? ফর দ্য পারপাস অফ ক্যালকুলেশন it is convenient to resolve planar lever into two linear lever, ঠিক আছে? সো আমরা ট্রায়াঙ্গেলে এটা কনসিডার না করে আমরা দুইটা লিনিয়ার লিভার রুল অ্যাপ্লাই করব। সো এটা একটা এবং এই দুইটা মিলে যেটা পয়েন্ট হলো তার সাথে আরেকটা কম্পোজিশন, ঠিক আছে? সাচ অ্যাজ বিটা পি ওয়াই। সো বিটা পি ওয়াই কোথায়? বিটা পি ওয়াই এটা একটা, alpha y gamma একটা। By drawing a straight line from any corner of the triangle through point P to its intersection of the opposite side, the quantity of the beta phase and alloy y is a mixture of the p's then. So beta amount যেটা হবে সেটা হলো এইটুকু ডিভাইডেড বাই পুরাটুকু, আর y হবে হলো এইটুকু ডিভাইডেড বাই পুরাটুকু। ওকে, সো তাহলে কম্পোজিশনটা y আমরা তাহলে কিভাবে করতে পারি? ফার্স্টলি আমরা যেটা করতেছি, আমরা আগে বের করলাম এইটা ডিভাইডেড বাই এই পুরাটা, এটা হলো ওয়াই কম্পোজিশন। তারপরে আলফার অ্যামাউন্ট হলো এইটুকু ডিভাইড বাই এইটুকু পুরাটুকু এবং গামা হলো এইটুকু ডিভাইড বাই পুরাটুকু। সো এই আগে এইটা বের করেছি, এখান থেকে মানে প্রথমে এটা দেখানো হয়েছে, তারপরে এটা দেখানো হয়েছে। তো প্রথমে এটা দেখে নিয়ে আমরা ওয়াই এর অ্যামাউন্টটা বের করেছি, ওয়াই এর অ্যামাউন্ট, আর এখানে হলো এইটা ডিভাইড বাই পুরাটা। সো এখানে দুইটা মাল্টিপ্লিকেশন আসতেছে, ওয়াই এর বেলাও একই অ্যামাউন্ট। So triangle alpha beta gamma may be employed as a tight triangle connecting three phases that associate to form an intermediate gross composition of the phases. বা উল্টা করে যেটা বলতেছি। ওকে, সো এই গেল আমরা আপাতত যেটা করলাম সেটা হলো কিভাবে একটা গিবস ট্রায়াঙ্গেলের মধ্যে একটা অ্যালয় কম্পোজিশনকে রিপ্রেজেন্ট করা যায়, অথবা কোনো একটা পয়েন্ট এটার কম্পোজিশন কিভাবে বের করা হয়, এবং কিভাবে টাই লাইন এবং ট্রাই ট্রায়াঙ্গেল ইউজ করা যেতে পারে ইন এ ভার্টিক্যাল সেকশন অথবা আইসোথার্মাল সেকশনের মধ্যে, যেখান থেকে আমরা টাই লাইন বা টাই ট্রায়াঙ্গেল ইউজ করে যখন দুইটা ফেজ মিলে একটা ফেজ হয়, অথবা একটা ফেজ দুইটা ফেজে ভেঙে যায়, অথবা থ্রি ফেজ সিস্টেমের মধ্যে তিনটা ফেজ মিলে একটা ফেজ ফর্ম করছে, অথবা একটা ফেজ ভেঙে তিনটা ফেজ হচ্ছে, তখন তাদের অ্যামাউন্টস, রিলেটিভ অ্যামাউন্টস এক্সেট্রা কিভাবে ক্যালকুলেট করে ইউজিং গিবস ট্রায়াঙ্গেল, সেটা আমরা দেখলাম। না, এখানে আমরা একটা পার্টিকুলার সিস্টেম নিয়ে আলাপ করবো, যেটা হলো টার্নারি আইসোমরফাস সিস্টেম, ঠিক আছে? আইসোমরফাস সিস্টেম মানে হলো হোয়ার অনলি একটা সলিড ফর্ম করে, একটা সলিউশন ফর্ম করে। আমরা বাইনারি বেলায় বলেছিলাম, বাইনারি ডায়াগ্রাম কেমন ছিল? বাইনারি আইসোমরফাস সিস্টেমের মধ্যে যেটা এই ধরনের ডায়াগ্রাম ছিল, তাই তো? এই ধরনের ডায়াগ্রাম ছিল, এখানে লিকুইড, এখানে হলো আলফা, এখানে ছিল লিকুইড প্লাস আলফা। এখন আমরা বলতেছি যে টার্নারি সিস্টেম আর টার্নারি আইসোমরফাস সিস্টেম মানে হলো যেখানে একটা সলিড ফর্ম করে, এক্স্যাক্টলি লাইক দ্যাট ওয়ান আলফা। তো তিনটা কম্পোজিশন কম্পোনেন্ট মিলেও একটা ফর্ম করে, অল কম্পোনেন্টস আর টোটালি সলিউবল। এখানে এ এবং বি যেটা আছে, এ বি 100% সলিউবল ইন দ্য সলিড স্টেট। তো এখানে কোনো এ পাওয়া যাবে না, কোনো বি পাওয়া যাবে না, কোনো ইউটিলিটি ফর্ম করেনি, কোনো মিক্সচার ফর্ম করেনি, একদম টোটালি 100% সলিউশন ফর্ম করেছে। So এখানেও তাই, all components are totally soluble in the other components
The system is therefore made up of 3 binaries. যেহেতু টার্নারি বলা হয়েছে সেখানে 3টা বাইনারি দিয়ে তৈরি হবে that exhibits total solid solubility. So আমরা একটু ডায়াগ্রামটা দেখি। এটা কি করে মুছে, আচ্ছা ঠিক আছে দেখি। তো বুঝতে পারলে ভালো। Eraser, okay. So এটা মুছে, ওকে। তো এই হলো 3টা বাইনারি, ঠিক আছে। এবি মিলে সো এ আর বি মিলে একটা বাইনারি সিস্টেম ফর্ম করেছে, বাইনারি আইসোমরফাস সিস্টেম। বি এবং সি মিলে একটা ফর্ম করেছে, সি এবং এ মিলে একটা ফর্ম করেছে। খেয়াল করো, এ বি মিলে ফর্ম করেছে, এটা হলো এ এর মেল্টিং পয়েন্ট, এটা হলো বি এর মেল্টিং পয়েন্ট। বি সি যখন ফর্ম করেছে বি এর মেল্টিং পয়েন্ট সেম হয়েছে, সি এর মেল্টিং পয়েন্ট এখানে, সি এ যখন করেছে সি মেল্টিং পয়েন্ট ঠিক আছে, এর মেল্টিং পয়েন্ট ঠিক আছে। সো বেসিক্যালি আমাদের সব টেম্পারেচার গুলো সব ঠিকঠাক মতো আছে। এখন এই 3টা বাইনারি মিলে একটা টার্নারি সিস্টেম ফর্ম করবে। সো এবং টার্নারি সিস্টেমে বেসটা যেটা হয় সেটা হলো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের মধ্যে হয়। সো আমরা যেটা করলাম সেটা হলো একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল করলাম, এবং 3টা যে বেস যেটা আছে, সো বি এ মানে এ বি সি যদি এখানে উল্লেখ করি, এ বি মিলে এই বাইনারিটা ফর্ম করেছে, সো এই বাইনারিটা এখানে সরিয়ে দেওয়া হয়েছে। এসি মিলে ফর্ম করেছে এটা, সো এটা এখানে দেখানো হয়েছে, এবং বিসি মিলে যেটা ফর্ম করেছে সেটা এখানে দেখানো হয়েছে। তো এটা জাস্ট মনে করো জাস্ট শুয়ে ফেলা হয়েছে, ভার্টিক্যাল গুলোকে শুয়ে ফেলা হয়েছে বোঝার সুবিধার্থে। এখন এটাকে উপরে উঠে দিতে হবে, ভার্টিক্যালি এটা তৈরি করতে হবে। তো এই 3টা মিলে যখন আমরা ভার্টিক্যালি তৈরি করি তখন ডায়াগ্রামটা হবে এরকম। সো দিস ইজ দ্য টার্নারি আইসোমরফাস সিস্টেম। এ এবং বি মিলে একটা বাইনারি ফর্ম করেছে, এ সি মিলে একটা বাইনারি ফর্ম করেছে, এবং বি সি মিলে আরেকটা বাইনারি ফর্ম করেছে। ঠিক আছে, বোঝা যায় মোটামুটি। এখন এইখানে আমাদের এই বাইনারি ডায়াগ্রামে উপরের লাইন যেটা সেটা ইন্ডিকেট করে হলো লিকুইডাস লাইন, নিচেরটা ইন্ডিকেট করে সলিডাস লাইন। এখানেও আমাদের এই যে উপরের যে লাইনগুলো মিলে যে প্লেনটা জেনারেট করলো, এই উপরের প্লেনটা হবে হলো, যেমন এখানে উপরের প্লেনটা হলো দিস ইজ দ্য লিকুইডাস সারফেস, জাস্ট এই উপরেরটা, এবং নিচের যেটা আছে সেটা হলো সলিডাস সারফেস। তো এইটা হলো আমরা লিকুইডাস সারফেস এবং সলিডাস সারফেস যদি প্লট করতে চাই তাহলে পরে এখানে যে চেঞ্জ যেটা হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। সো দিস ইজ দ্য লিকুইডাস প্লট এন্ড সলিডাস প্লট, ঠিক আছে। সো একসাথে করলে পরে মোটামুটি দেখতে এরকম হবে। সো ডায়াগ্রামটা এবিসি প্লেনটা হচ্ছে কি জিরো টেম্পারেচার নাকি স্যার? ওটা এবিসি প্লেন এটা হলো বেস, এটা হলো কম্পোজিশনের প্লেন, ঠিক আছে। জাস্ট তুমি বাইনারি যদি চিন্তা করো, বাইনারি চিন্তা করলে এইটা ঠিক জিরো টেম্পারেচার, এটা হলো জিরো টেম্পারেচার, এদিকে টেম্পারেচার বাড়তেছে যেহেতু ভার্টিক্যালি টেম্পারেচার আছে, এদিকে বাড়তেছে, এবং এটা হলো মেল্টিং পয়েন্ট অফ বি, এটা হলো মেল্টিং পয়েন্ট অফ এ, এটা হলো মেল্টিং পয়েন্ট অফ সি। নিচের ইয়েলোটা পুরাটা এখান থেকে যে আরেকটা লাইন এখান থেকে এরকম যেটা হয়েছে সেই লাইন এবং এই লাইন এবং এই লাইন মিলে যেটা হচ্ছে সেটা হলো নিচের সলিডাস সারফেস, এবং উপরের 3টা লাইন মিলে যে সারফেসটা হলো এই লাইন, এই লাইন এবং এই উপরে এই লাইন, এই 3টা মিলে হলো এটা হলো লিকুইডাস সারফেস। স্যার এই যে শুধুমাত্র যে সবুজ অংশটা এটা কি এই সারফেসটাকে পারপেন্ডিকুলার? নো নো নো, কোয়াইট পারপেন্ডিকুলার। এটা কি পারপেন্ডিকুলার মনে হচ্ছে তোমার কাছে? এটা কি পারপেন্ডিকুলার? দিস ইজ নট পারপেন্ডিকুলার, এটা একটা কার্ভ সারফেস, এটা একটা কার্ভ সারফেস আছে, ঠিক আছে। 3টা জায়গা মিলে একটা কার্ভ সারফেস জেনারেট করেছে। সো এখন আইসোথার্মাল সেকশন মানে কি? এখন বাইনারিতে যেভাবে আমরা প্রতিটা টেম্পারেচার একটা করে লাইন ড্র করতে পারি, এখন ওই লাইনটাই তুমি ইমাজিন করো, মানে যদি কলমে নেই, তো এই যে বাইনারি ডায়াগ্রাম যেটা আছে সেই বাইনারি ডায়াগ্রামের মধ্যে আমরা যে কোনো টেম্পারেচারে আমরা আইসোথার্মাল লাইন ড্র করতে পারি, এই টেম্পারেচার করতে পারি, এই টেম্পারেচার করতে পারি, এই টেম্পারেচার। এখন এই লাইনটা তুমি জাস্ট ইমাজিন করো, লাইনটা না হয় এটা আসলে একটা ট্রায়াঙ্গেল হবে, কারণ ওখানে আরেকটা স্ট্রেট লাইন আছে, আরেকটা লাইন আছে। তো প্রতিটা লাইন, এই প্রতিটা লাইনই হলো একটা ট্রায়াঙ্গেল। আমি যে টেম্পারেচার মেজার করতে যাচ্ছি প্রতিটা টেম্পারেচার একটা করে ট্রায়াঙ্গেল ফর্ম করছে। এখানেও তাই, আমরা যেটা এই যে T1 টেম্পারেচার লাইন, আমরা একটা করে স্লাইস তৈরি করছি,
একটা ট্রায়াঙ্গেলের মধ্যে একটা স্লাইস করতেছি এবং একটা প্রতিটা স্লাইসের একটা টেম্পারেচারের আইসোথার্মাল সেকশন। সো এখানে যেরকম মনে করছো T1 এর মধ্যে আমরা একটা স্লাইস তৈরি করলাম এবং এই T1 এর একটা ভার্টিক্যাল প্লেন ডায়াগ্রামের মধ্যে যে সমস্ত পয়েন্টে কাট করলো, কোন কোন পয়েন্টে কাট করে সেটা হলো আমাদের এখানে দুইটা প্লেন আছে, একটা হলো এরকম বাঁকানো আছে আর একটা এরকম বাঁকানো আছে, ঠিক আছে? এটা হলো লিকুইডাস সারফেস, এটা হলো সলিডাস সারফেস এবং এই লিকুইডাস সলিডাস সারফেসের মধ্যে আমি একটা প্লেন ড্র করতেছি। সো এই সারফেস গুলোকে কোনো এক পয়েন্টে কাট করতেছে এবং এইখানে যেটা দেখানো হচ্ছে সো এটা হলো উপরের লিকুইডাস লাইন। সো লিকুইডাস লাইনের এই পয়েন্টে কাট করেছে, খেয়াল করো লিকুইডাস লাইন নিচে দিকে ডিপ করেছে। এই টেম্পারেচারটা লিকুইডাস পয়েন্টের চেয়ে T1 টেম্পারেচারটা উপরে, T1 টেম্পারেচার উপরে যেহেতু আছে, যখন আমরা লাইন ড্র করতে থাকবো এটা হলো আবার T1 টেম্পারেচার অনেক উপরে, এই টেম্পারেচার অনেক হায়ার, এই টেম্পারেচারটা T1 এর চেয়ে লোয়ার। সো আলটিমেটলি যখন এই প্লেনটা যাবে তখন এই সারফেসটার মধ্যে কোন একটা পয়েন্ট এসে কাট করবে, এটা কাট করে ভিতর দিকে ঢুকে যাবে। তো এরকম প্লেন আছে, এই প্লেনের মধ্যে আমি এরকম একটা সারফেস ড্র করতেছি, তুমি বুঝতে পারতেছো কিনা? তো মনে করি এরকম একটা কুল একটা প্লেন আছে, কুল প্লেনের মধ্যে আমি একটা ভার্টিক্যাল একটা লাইন ড্র করলাম। তো ভার্টিক্যাল লাইনে কিছু নিচে থাকবে, কিছু উপরে চলে যাবে। তো এখানেও সেই জিনিসটা হচ্ছে যে এই T1 টেম্পারেচারটা এটা এই যে প্লেনটা যেটা আমরা এখানে এঁকেছি তো এই প্লেনটা এইখানে যে কাট করেছে এই উপরের লিকুইডাস লাইনে এবং এই এই ডটেড লাইন দিয়ে ইন্ডিকেট করছে কোন জায়গায় প্লেনটা কাট করেছে। সো এই জায়গাটার মধ্যে যে নিয়ে এই লিকুইডাস লাইনকে কাট করেছে তারপরে নিচে ঢুকে গেছে, তার মানে এই নিচে চলে যাওয়া মানে কি, এটার উপরে পুরাটা লিকুইড ছিল, কাট করেছে, তার মানে উপর থেকে যে নিয়ে লিকুইডাস লাইনে কাট করলো, তার মানে তার আগে সব লিকুইড, তো এই জায়গাটায় সব লিকুইড। এই গোল জায়গায় যে নিয়ে এটা এই প্লেনটা আলটিমেটলি ভিতরে ঢুকলো, ভিতরে দিকে ঢোকা মানে হলো লিকুইড থেকে সলিডিফিকেশন শুরু হয়ে গেছে। এই লাইনের নিচে যাওয়া মানে হলো লিকুইডাস লাইনের নিচে, লিকুইডাস লাইনের মানে লিকুইডাস পয়েন্টের নিচে। তো এই ডটেড লাইন থেকে আলটিমেটলি সলিডিফিকেশন শুরু হলো, লিকুইড প্লাস সলিড। আবার এই যে নিচে যে সলিডাস লাইন যেটা আছে, সলিডাস লাইন কোনটা, এই প্লেনটা, এটা হলো একটা প্লেন আর এই ডটেড একটা প্লেন। তো এই প্লেনটা হলো এরকম এরকম করে বাঁকা আছে, সেরকম আমার হাত উল্টা ধরেছে, আমার মনে এরকম বলা ভালো। আমি ড্র করছি না, আমি হাত দিয়ে আমার হাত দেখতে পাচ্ছি না, আমার ওই যে আমার ছবির মধ্যে ভিডিওর মধ্যে যে হাতটা দেখাচ্ছি সেখানে আমি দেখা যাচ্ছে। এনিওয়ে এই যে সারফেস যেটা আছে, ভার্টিক্যাল সারফেস যেটা, এই যে সারফেস যেটা আছে এটা হলো সলিডাস লাইন, এটা হলো সলিডাস প্লেন এবং ওইটা হলো সলিডাস প্লেন। তো এই দুইটা মিলে যে প্লেনটা ফর্ম করেছে, এই প্লেনটাকে কাট করেছে হলো এই লাইন, কাট করেছে লাইনে মানে এই লাইনের এখন নিচে চলে গেল, এই লাইনের নিচে চলে যাওয়া মানে পুরোটা সলিড হয়ে গেছে। সলিডাস লাইনের নিচে যাওয়া মানে সলিডাস হয়ে যাওয়া না, বাইনারিতে আমরা দেখেছি। স্যার একটু রিপিট করলে স্যার ভালো হইতো, যে লিকুইডের শুরু থেকে। ওকে, আমরা আগে এগুলো মুছি। টার্নারি সিস্টেমের একটা অসুবিধা, এটা বুঝতে কষ্ট হয়, ইরেজার। ওকে, গ্রিন লাইনটা চিন্তা করো। সো এইটা হলো আমাদের আইসোথার্মাল সেকশন। আমরা একটা আইসোথার্মাল সেকশন দিয়ে এটাকে লিকুইডাস লাইনে কোন জায়গায় কাট করেছে, সলিডাস লাইনে কোন জায়গায় কাজ করেছে সেটা আমরা দেখাতে যাচ্ছিলাম। আবার বাইনারি এটা কি বোঝার সুবিধা, এইটা যেভাবে আছে। তো এইটা হলো বাইনারি লাইন। এখন যখন আমি একটা আইসোথার্মাল লাইন ড্র করি, মনে করি এই টেম্পারেচারে আমি জানতে চাচ্ছি, এই টেম্পারেচার জানলে পরে কি হচ্ছে, এটা একটা কার্ভড একটা লাইন, কার্ভড একটা লাইন, এটাও একটা কার্ভড একটা লাইন। এখন এইটা হলো একটা হরাইজন্টাল একটা লাইন আমি ড্র করেছি এবং হরাইজন্টাল লাইনটা এই পয়েন্ট, এটা কি, এটা হলো লিকুইডাস লাইন। লিকুইডাস লাইন মানে কি, তার নিচে হলো সব লিকুইড, তার উপর হলো সব তার উপর হলো সব লিকুইড এবং এখান থেকে সলিডিফিকেশন শুরু হচ্ছে। এই লাইনটা হলো সলিডাস লাইন, তার নিচে সব সলিড।
এখন যখন আমি এদিক থেকে টেম্পারেচারটা লাইনটা যেতে থাকবে, যেতে থাকলে কি হচ্ছে, এইখান থেকে এই পর্যন্ত কি অবস্থা, এই জায়গাটা লিকুইড এই জায়গাটা পুরোটা লিকুইড, ঠিক আছে, কারণ এখনো লিকুইডাস লাইন ক্রস করি নাই। যখন এখানে আসলাম তখন কি হলো, আমরা লিকুইডাস লাইন ক্রস করলাম। লিকুইডাস লাইন ক্রস করা মানে আমি এই জোনে চলে আসলাম, এই জোনের মধ্যে আছে লিকুইড প্লাস সলিড, তার মানে এই জায়গায় সলিউশন শুরু হলো, তাই তো? এই জায়গায় আমার সলিউশন শুরু হলো, তার মানে এখান থেকে এই পর্যন্ত পুরোটা থাকবে লিকুইড প্লাস সলিড। যখন এই টেম্পারেচার ক্রস করে, এই পয়েন্ট ক্রস করে গেলাম, তখন আমার এই পার্টিকুলার টেম্পারেচার লাইনটা সলিডাস লাইনের নিচে চলে গেছে। সলিডাস লাইনের নিচে চলে যাওয়া মানে এই জায়গাটার মধ্যে আছে হলো পুরাটা কি আছে, পুরাটা সলিড আছে আলফা। তো এইটুকু জায়গার মধ্যে আমরা দুইটা প্লেনের মাঝখানে আছি, তার মানে লিকুইডাস যে লাইনটা আছে, লিকুইডাস লাইন এবং সলিডাস লাইনের মাঝখানে আমি আছি, যার কারণে দুইটা ফেজই একসাথে কোএক্সিস্ট করছে। এখন এইখানে ওই দুইটা লাইন তুমি বুঝো আগে। এখানে যে আমি লাইনটা দিলাম, সরি এখানে যে আমি যে লাইনটা দিলাম, এই লাইনটা বেসিক্যালি লাইন না, এখন ইমাজিন করো ইটস এ প্লেন। সেই প্লেনটা হলো এইখানকার প্লেনটা, এই নিচে যেটা আছে এই প্লেনটা এবং ওইখানকার ডটেড লাইনটা, এই দুইটা মিলে যে প্লেন, আবার প্লেনটা দেখায়, এই যে এই প্লেনটা আর উপরে প্লেনটা এইটা। এখন আমি যখন একটা আইসোথার্মাল লাইন, তার কোন প্লেনটা আছে, তো এটা হলো সলিডাস প্লেন, ঠিক আছে, দুইটা আলাদা আলাদা মনে করো। এখন আমি মনে করো একটা লাইন ড্র করেছি, এরকম একটা আইসোথার্মাল লাইন, আইসোথার্মাল প্লেন ড্র করলাম। যখন এই আইসোথার্মাল প্লেনটা যখন এইটা ক্রস করলো, এই পয়েন্টটা ক্রস করলো, এর আগে পুরাটা লিকুইড আছে। জি স্যার। যখন এই প্লেনের নিচে ঢুকলো তখন এই লিকুইড থেকে আলফা বেরোনো শুরু হলো, লিকুইড প্লাস আলফা। এবং যখন এই প্লেনটা বেরিয়ে চলে গেল তখন কি হবে, তখন আলটিমেটলি সলিডের লাইন ক্রস করলো। এই যে এই প্লেনটা যখন বেরিয়ে গেল, মানে এটা যখন যাবে আলটিমেটলি, তো এই প্লেনটা এখন তুমি এখানে বসাও, এটা হলো সলিড প্লেন, ঠিক আছে। এই মাঝখানে যে জায়গাটা আছে, একটা টানেলের মতো একটা জায়গা যেটা আছে, সেই টানেলটার ভিতরেই লিকুইড প্লাস সলিড একসাথে থাকে, ঠিক আছে। এরকম এরকম জিনিসটা এরকম। তুমি আমার হাত দেখতে পাচ্ছ? জি স্যার, বুঝতে পারছি। উপরেরটা হলো লিকুইডাস প্লেন, নিচেরটা হলো সলিডাস প্লেন, দুইটা কার্ভ, দুইটা সারফেস, এবং এই দুইটা মাঝখানে আছে হলো লিকুইড প্লাস সলিড। এখন যখন আমি এখান থেকে একটা লাইন, এখন কোন একটা প্লেন যখন আমি এটা ড্র করি, এটা তো লাইন না, এটা বেসিক্যালি একটা প্লেন, ঠিক আছে, তিন কোণ একটা প্লেন। এখন এই প্লেনটা যখন কাট করি, তখন প্লেনটা এই লাইনটা যেমন এখানে কাট করেছে, প্লেনের বাকি অংশটা এই সারফেসের মধ্যে কোনো না কোনো জায়গায় কাট করবে, এরকম জায়গায় কাট করেছে। ফর এক্সাম্পল এটা যদি এখানে দেখাইছি, সেটা দেখাই, এখানে দেখাই, তো এই জায়গায় কাট করেছে, এই প্লেনটা এই জায়গায় কাট করে ভিতরে ঢুকে গেছে। ভিতরে ঢুকে যাওয়া মানে হলো যে লিকুইড প্লাস সলিডের জোনে চলে গেল। তার মানে এর আগ পর্যন্ত এই সারফেসটা লিকুইডের সারফেসের উপরে আছে এই প্লেনটা। আমি যে প্লেনটা টেম্পারেচার প্লেনটা যেটা নিলাম, আইসোথার্মাল সেকশন যেটা নিলাম, এই আইসোথার্মাল সেকশনটা টেম্পারেচারের লাইনটা সেটা এইখানে যে নিয়ে লিকুইডাস লাইনকে বা লিকুইডের সারফেসকে কাট করেছে। কাট করা মানে হলো লিকুইডের সারফেসের নিচে চলে গেল, নিচে চলে যাওয়া মানে হলো সলিড প্লাস লিকুইড জোনে চলে গেল। তারপরে কোন একটা জায়গায় যেয়ে নিয়ে এই যে এই পয়েন্টে যেয়ে নিয়ে, এটা এরকম যদি হয়, এই পয়েন্টে যেয়ে নিয়ে এই লাইনেরও নিচে চলে যাবে। যখন এই লাইনেরও নিচে চলে যাব, এই লাইনের নিচে চলে যাবে মানে কি, দিস ইজ সলিডাস লাইন, এই লাইনের নিচে মানে সব আলফা। সো বেসিক্যালি আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে আলটিমেটলি এই যে টেম্পারেচার, এই ট্রায়াঙ্গেল যেটা আছে, সেই ট্রায়াঙ্গেলটা কোনো একটা লাইনে যে নিয়ে লিকুইডাস লাইনকে কাট করবে, এবং ওই যে প্লেনটা আছে সেটা হলো লিকুইডাসের প্লেন। লিকুইডাসের প্লেন হলো উপরে লিকুইডাস লাইন, এখানকার লিকুইডাস লাইন, এই দুইটা লাইনের মাঝখানে, দুইটা লাইনের সাথে এটা কাট করবে। সো দিস ইজ দ্য সারফেস, এবং এটা কাট করে ভিতরে ঢুকে গেল, তার মানে এখান থেকে সলিডিফিকেশন শুরু হলো। সো এটা হলো এই লাইন, এই পার্টিকুলার লাইনটা হলো এই পার্টিকুলার লাইন, ঠিক আছে। তার আগে পুরাটা লিকুইড ছিল, কারণ টেম্পারেচার লাইনটা, টেম্পারেচার সারফেসটা লিকুইডের সারফেসের উপরে আছে। এখানে যে ভিতরে ঢুকে গেল, লিকুইড প্লাস আলফা হইলো, ঠিক আছে, লিকুইড প্লাস আলফা হলো। এবং তারপরে আলটিমেটলি ডান দিকে যেতে যেতে ওই সলিডাস লাইনকে বসে কাট করবে, কারণ এখানে ফাইনাল টেম্পারেচারটা হলো এখানে, এটা হলো T1 টেম্পারেচার।
কিন্তু এটা মেল্টিং পয়েন্ট হলো এখানে, সি কম্পোজিশনের মেল্টিং পয়েন্ট এখানে। তার মানে আমি নিচে আসছি, নিচে থাকা মানে হলো সলিডাস লাইন নিচে চলে যাবে, সেটা সলিডাস লাইন নিচে চলে গেছে এই পয়েন্টে। তার মানে এখান থেকে শুরু করে যদি আমি আবার ওই লাইনটার বেলাও একই অবস্থা হবে। তো এখান থেকে আমি একটা সারফেস যদি ড্র করি, তাহলে এই সারফেসটা হবে হলো সলিডাসের শেষ মাথা, যেটা হলো এই পয়েন্টটা। তো আমরা আলটিমেটলি পাবো হলো যে কোনো টেম্পারেচার যদি ড্র করি, একটা লাইন পাবো যে লাইনের মধ্যে লিকুইড পয়েন্ট, লিকুইড শুরু হবে, সলিড শুরু হবে, তারপরে লিকুইড প্লাস সলিডের একটা জোন পাওয়া যাবে এবং আলটিমেটলি একটা পর্যায়ে যেয়ে শেষ হয়ে যাবে। এটা হলো T1 টেম্পারেচার। একইভাবে T2 টেম্পারেচার আমরা একটা আঁকতে পারি, এবং T2 টেম্পারেচার একইভাবে লিকুইড লাইনকে কোনো একটা পয়েন্টে কাট করবে। খেয়াল করে দেখো এখানে নিজের টেম্পারেচার লাইনটা ড্র করা হয়েছে। লিকুইড লাইন কোথায়? লিকুইড লাইন হলো এটার উপরে, এই টেম্পারেচারটা এই পয়েন্টের উপরে, এই টেম্পারেচারটা লিকুইড টেম্পারেচারটা এইখানে নিচে। নিচে মানে নিচে থাকা মানে কি, এখনো এখানে পুরাটা লিকুইড আছে, আমি উপরে আছি, এখানে গেলে সলিড শেষ হয়ে যাবে, দিস ইজ দ্য মেল্টিং পয়েন্ট। যেমন এই টেম্পারেচার নিচে সব সলিড, এই টেম্পারেচার উপর সব লিকুইড। সুতরাং এই যে পার্টিকুলারলি এই জায়গাটুকু, এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটার নিচে পুরাটা এখনো লিকুইড আছে। এই যে নিচে দেখানো হয়েছে, এখানে পুরাটা লিকুইড আছে। এখান থেকে এই পর্যন্ত এই যে টেম্পারেচার যেটা আছে, এই এখান থেকে এই পর্যন্ত টেম্পারেচার, সেটাও আবার নিচে আছে, পুরোটা সলিড হয়ে গেছে। এইখান থেকে এই পর্যন্ত জায়গাটা শুধু লিকুইড সলিড, এটা হলো সলিড লিকুইডের লাইন, এটা সলিড লাইন, এটা হলো মাঝখানে আছে। এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা মাঝখানে আছে। মাঝখানে থাকা মানে লিকুইড সলিড একসাথে থাকবে। সো লিকুইড সলিড একসাথে থাকার যে জায়গাটা, এটা হলো লিকুইড সলিড একসাথে আছে। এখান থেকে এই পর্যন্ত হলো মেল্টিং পয়েন্টের নিচে আছে, সো এখান থেকে এই পর্যন্ত হলো পুরাটা সলিড, এইটুকু মেল্টিং পয়েন্টের উপরে আছে, তার মানে পুরাটা লিকুইড। সো পুরাটা সলিড, লিকুইড প্লাস সলিড একসাথে আছে এবং পুরাটা লিকুইড। একইভাবে এখানেও তাই, মেল্টিং পয়েন্ট এটা উপরে আছে, সো এইটুকু পুরাটা লিকুইড। এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আমরা লিকুইড প্লাস সলিড জোনের মধ্যে আছি, এবং এইখানে মেল্টিং পয়েন্টে অনেক নিচে আছে, এটা পুরাটা সলিড হয়ে গেছে। তো এখানে পুরাটা সলিড হয়ে গেছে, এটা হলো লিকুইড প্লাস সলিডের মাঝখানে আছে। অন দ্য আদার এখানে যেটা আছে, এটা মেল্টিং পয়েন্ট হলো এখানে, এটা মেল্টিং পয়েন্ট হলো এখানে। আমরা টেম্পারেচার নিচে অনেক নিচে, তার মানে লিকুইড সলিডাস লাইন যেটা ছিল তার চেয়ে অনেক নিচে হইলো আমাদের T1 T2 টেম্পারেচার, তার মানে পুরাটা সলিড হয়ে গেছে। সেখানে পুরাটা জায়গা সলিড হয়ে গেছে, আলফা হয়ে গেছে। তো এইভাবে আমরা সাধারণত একটা আইসোথার্মাল সেকশন প্লট করি। তাহলে আইসোথার্মাল সেকশন করে কি হচ্ছে, আইসোথার্মাল সেকশন দিয়ে আমরা বুঝতে পারতেছি কোন জায়গায় লিকুইড প্লাস সলিড চেঞ্জ হচ্ছে এবং কোন টেম্পারেচারে এই চেঞ্জ গুলো হচ্ছে। তো ইন 2 ডাইমেনশন এটা যেহেতু বোঝা যায়, সুতরাং এগুলো আমাদের জন্য বুঝতে সুবিধা হয়। এবং সাধারণত টার্নারি ডায়াগ্রাম গুলো ইন মোস্ট কেসেস তোমার বিভিন্ন বইয়ে যে টার্নারি সিস্টেম গুলো আঁকা হয়, সেগুলো সাধারণত এই ধরনের আইসোথার্মাল সেকশন গুলোই বেশি আঁকা হয়। তাহলে যেগুলো টেম্পারেচার কি ধরনের চেঞ্জ হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। অনেকগুলো টেম্পারেচারে আইসোথার্মাল সেকশনে এই ধরনের ডায়াগ্রাম গুলো থাকে। ভার্টিক্যাল সেকশন অন দ্য আদার হ্যান্ড লিটল বিট ডিফারেন্ট, ঠিক আছে। এবং এটা দেখতে অনেকটা বাইনারি ডায়াগ্রামের মতো, যেহেতু আমরা ভার্টিক্যাল সেকশন করতেছি। ভার্টিক্যাল সেকশনের মধ্যে জাস্ট একটা কম্পোজিশন থাকে আর দুইটা যেহেতু রেশিও ফিক্স থাকে, সুতরাং এটা জাস্ট লাইক বাইনারি মতো বিহেভ করে। ভার্টিক্যাল সেকশন আর নোন অ্যাজ আইসোপ্লেটস, ঠিক আছে। এখানে কি হচ্ছে, ভার্টিক্যাল সেকশন আঁকার জন্য দুই ভাবে আঁকা যায়, একটা ফিক্সড রেশিও অফ কম্পোনেন্ট আর একটা কোণার থেকে। তো কোণার থেকে একটা যে কোনো আরেকটা লাইনের মাঝামাঝি কোনো একটা পর্যায়ে অথবা প্যারালাল করে আঁকা হয়, ঠিক আছে। এবং এখানে টাই লাইন ড্র করা যাবে না, কারণ আমরা লাইনগুলো মানে ট্রায়াঙ্গেলের মধ্যে রিপ্রেজেন্টেটিভ না। আমরা কিভাবে আসে দেখি। তো প্রথমে একটা হতে পারে এই ধরনের ডায়াগ্রাম, আমরা একটা ভার্টিক্যাল সেকশন করেছি কি কোণার থেকে যে কোনো একটা কম্পোজিশন। তো এই লাইনের মধ্যে যে কোনো একটা কম্পোজিশন যদি নোট করি এবং এখান থেকে এই সি পর্যন্ত লাইন যদি ড্র করি এবং তারপরে জাস্ট এটাকে উপরে উঠে দিলাম, তো এই যে একটা সেকশন পেলাম, এই সেকশনটা হলো ভার্টিক্যাল সেকশন, ঠিক আছে। এবং এই সেকশনটা উপরে লিকুইডের সারফেসকে কোন জায়গায় কাট করলো বা সলিডের সারফেসকে কোন জায়গায় কাট করলো সেইটা এখানে ডিনোট করছে। ফর এক্সাম্পল, এটা যেহেতু সি দিয়ে যাচ্ছে, সুতরাং মেল্টিং পয়েন্ট থেকে শুরু হচ্ছে, সেখানে মেল্টিং পয়েন্ট থেকে শুরু হচ্ছে এবং এর পরে যে কোনো একটা কম্পোজিশন এক্স আছে। এইখানে কি আমরা বলবো, এখানে কি বলবো, এখানে বলবো ওয়েট পার্সেন্টেজ সি, তাই তো। এখান থেকে এটা চেঞ্জ হচ্ছে ওয়েট পার্সেন্ট সি, আর এই এক্সটা এই পুরা লাইনের মধ্যে বি এবং এর রেশিও ফিক্সড। আমরা বলেছিলাম যে এই একটা যদি যে কোনো একটা লাইন ড্র করি ইন দ্য ট্রায়াঙ্গেল ফ্রম এনি পার্টিকুলার কর্নার,
তাহলে এই লাইন রিপ্রেজেন্ট করে বাকি দুইটা এলিমেন্টের রেশিও। সো এই দুই রেশিও ফিক্স থাকে। এখন এই লাইনটা দেখো, উপরের এই সারফেসটা হলো আমাদের লিকুইডার সারফেস, ঠিক আছে, এটা হলো লিকুইডার সারফেস। সো লিকুইডার সারফেসকে সে কাট করেছে হলো উপর দিয়ে যাচ্ছে, তো এটা হলো লিকুইডার সারফেস। আর নিচেরটা হলো এই যে সারফেসটা ছিল, এইটা মিলে সারফেস ডটেড লাইন, এটা হলো সলিডার সারফেস। এই সলিডার সারফেসে নিশ্চয়ই কোনো জায়গায় কাট করবে এবং এই জায়গাটার মধ্যে থাকবে লিকুইড প্লাস সলিড। সো এই জায়গাটার মধ্যে লিকুইড প্লাস সলিড আছে, এই জায়গা থেকে শুরু হয়েছে, এটা হলো লিকুইডাস লাইন, এটা হলো সলিডাস লাইন। মানে উপরে হলো লিকুইড, এখানে হলো আলফা প্লাস লিকুইড, মানে আলফা। সো এটা একটা ওয়ে কিভাবে ভার্টিক্যাল সেকশন তৈরি করে। এটা হলো আমরা যে কোনো একটা কর্নার ধরলাম, তার মানে যে কোনো একটা কম্পোজিশনকে কনস্ট্যান্ট ধরে তারপরে আমরা একটা লাইন ড্র করতে পারি। অথবা আরেকটা করতে পারি, ওই ধরনের যে কোনো কোণার থেকে না, আমরা যে কোনো একটা প্যারালাল লাইন ড্র করতে পারি। তার মানে হলো কি, আমরা যে কোনো একটা এলিমেন্টের কম্পোজিশনকে ফিক্সড করতেছি। এখানে সির কম্পোজিশনও ফিক্স না, এটা ভ্যারি করছে, আর এর রেশিও, এ বি রেশিও ঠিক থাকছে। কিন্তু এখানে প্যারালাল লাইন ড্র করা মানেই হলো এখানে বির পার্সেন্টেজ ফিক্সড হয়ে গেল, বি পার্সেন্টেজ ফিক্সড। এখন এ আর সি আমরা ভ্যারি করছি এখান থেকে এই পর্যন্ত। সো এরকম ভাবে একটা প্যারালাল, তার মানে এইখানে প্যারালাল হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, যে কোনো জায়গায় তুমি এখানে প্যারালাল লাইন করতে পারো। এবং এই প্যারালাল লাইন এখন উপরের কি বলে এটাকে লিকুইডাস লাইন, লিকুইড সারফেসকে কিভাবে কাট করেছে, সলিডাস সারফেসকে কি করে কাট করেছে, সেটা দিয়ে আমরা দুইটা লাইন ড্র করতে পারি। সো এই উপরের যে সারফেস যেটা আছে সেটাকে এই ডটেড লাইনে কাট করে, তাহলে is the liquidus line, this is the liquidus line. তো এইটা হলো liquidus line joining সারফেসটা, সারফেসের মধ্যে এই লাইন যাচ্ছে, টেম্পারেচার কমলে পরে এটা নিচে চলে গেল, এইটা হলো সলিডাস লাইন, ওই ডটেডটা হলো সলিডাস লাইন। সো এই পয়েন্ট থেকে যে দুইটা পয়েন্ট কাট করেছে, এই দুইটা পয়েন্ট ডটেড করলে পরে এটা হবে সলিডাস সারফেস। সো লিকুইডাস সারফেস, সলিডাস সারফেস, তার মানে এর উপরে সব লিকুইড, এর উপরে নিচে সব সলিড, এখানে আলফা প্লাস লিকুইড আছে। এমএন এর প্রত্যেকটা পয়েন্টে স্যার এ আর সি রেশিও ফিক্স আছে কোনটা? এটার মধ্যে, এটার মধ্যে এ আর এখানে রেশিও ফিক্স না, এটা তো ভ্যারি করছে তোমার। এটা হলো এইখানে যেটা হবে কম্পোজিশন অফ, যদি এদিকে অ্যারো দেই, এটা হলো কম্পোজিশন অফ সি, সেখানে কম্পোজিশন 0, এখানে কম্পোজিশন সি বাড়তেছে, ঠিক আছে। আর এখানে হলো এ, এখানে এ 100%, এখানে সি 100%, কিন্তু বিটা হলো কনস্ট্যান্ট। কারণ এখান থেকে বির অ্যামাউন্ট যদি মনে করে এটা 20 যদি হয়, 20 যদি হয়, এই প্রতিটা লাইনের মধ্যে বি পার্সেন্টেজ 20, শুধু এ আর সি ভ্যারি করছে। অন দ্য আদার হ্যান্ড এটার মধ্যে বি আর এর রেশিও ফিক্সড, অ্যামাউন্ট ফিক্সড না, এ বি আর এর রেশিও ফিক্সড। কারণ এখানে এর যে অ্যামাউন্ট হবে এইটুকু পর্যন্ত এইটুকু পর্যন্ত এ হবে, কিন্তু এখানে গেলে পরে চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এ আর বি রেশিও ফিক্সড হবে, সি এর পার্সেন্টেজটা ভ্যারি করছে, সি এখানে 0%, এখানে 100%। So these are the isothermal sections. স্যার এই ডায়াগ্রামে কি বি এর রেশিও না অ্যামাউন্ট কোনটা স্যার? বির অ্যামাউন্ট, অ্যামাউন্ট। আমরা যদি একটা যে কোনো একটা লাইনের মানে বেস লাইনের প্যারালাল করে কোনো লাইন ড্র করি, সেগুলো হলো ওই কম্পোজিশনের অ্যামাউন্টটা ফিক্সড হয়ে যায়। যদি এখান থেকে আমরা যদি এই সেকশনটা নিতাম, লেটস সে এরকম কোন সেকশন যদি নিতাম, এখান থেকে কলমটা দিয়ে ইউজ করি, সো আমরা যদি এইখানে একটা লাইন ড্র করতাম প্যারালাল টু দিস লাইন, এটা যদি হইতো, এর অ্যামাউন্ট এর অ্যামাউন্ট ফিক্সড হয়ে গেল, এর অ্যামাউন্ট ফিক্সড হয়ে গেল, শুধু এখানে আমরা লিখতাম ওয়েট পার্সেন্ট সি। সো ওয়েট পার্সেন্ট সি ভ্যারি করছে, ওয়েট পার্সেন্ট সি এখানে 0, বি 100%, এখানে সি 100%, বি 0। তো এই দুই ভাবে করা হয়, কিন্তু মোটামুটি ভাবে ইনফরমেশন যেটা আমরা গেদার করি সিমিলার কাইন্ড অফ ইনফরমেশন, অর্থাৎ লিকুইডাস লাইন কোথায় আছে, সলিডাস লাইন কোথায় আছে, এবং কোন জায়গায় কোন ফেজগুলো ফর্ম করছে। ওকে, লাস্টলি আমরা যেটা আজকে ডিসকাস করবো সেটা হলো ইকুইলিব্রিয়াম ফ্রিজিং, ঠিক আছে। তার মানে ইকুইলিব্রিয়াম কুলিং করলে পরে কি ধরনের হয়। এগেইন আমরা এখানে একটা জাস্ট বাইনারি ডায়াগ্রামটা আঁকি বোঝার সুবিধার্থে। একটু ব্রেক দিবেন স্যার? সরি, কোনো ব্রেক হবে স্যার? এইটাই শেষ, এটাই শেষ, আর ব্রেক দিচ্ছি না। তো এই ধরনের যদি কোনো আমরা অ্যালয় লাইনের সলিডিফিকেশন ড্র করি, তাহলে আমরা বলি যে এখানে একটা লিকুইড ছিল, যখন এখানে আসলো সলিডিফিকেশন শুরু হলো,
তার মানে টাই লাইন যদি ড্র করি তাহলে এখানে 100% হলো লিকুইড আছে। যখন আমরা টেম্পারেচার একটু কমাই, টেম্পারেচার কমাইলে পরে এইটুকু হবে সলিড, এইটুকু হবে লিকুইড। যখন এখানে আসবে, এখানে আসলে পরে পুরাটা সলিড হয়ে গেছে 100%, যখন নিচে চলে আসলো পুরোটা সলিড হয়ে গেছে। সো দিস ইজ দ্য সলিডাস পয়েন্ট। সো এই জিনিসগুলো সেম। তো এখানে একটা অ্যালয় আছে, সেই অ্যালয় লাইন ড্র করেছি। অ্যালয় লাইন ড্র করার পরে এটা হলো লিকুইডাস সারফেস আমরা বলেছিলাম। সো দিস ইজ দ্য লিকুইডাস সারফেস। সো লিকুইডাস সারফেসের যে পয়েন্টে নিচে ঢুকে গেল, এই ভার্টিক্যাল অ্যালয় লাইনটা যখন নিচে ঢুকে গেল, যে জায়গায় ঢুকে গেল তার মানে এইটা হলো লিকুইডাস পয়েন্ট। সো এই জায়গাটাই সলিডিফিকেশন শুরু হলো, এবং এই জায়গায় সলিডিফিকেশন শুরু হলো। যে সলিডের কম্পোজিশন সেটা হলো এই পয়েন্টে থাকে সলিডাস লাইনে। তো এখান থেকে সলিডাস লাইন যেটা আছে ওইটা হলো নিচের ওই সারফেসটা। তো এইখান থেকে নিচের সারফেস পর্যন্ত একটা লাইন ড্র করেছি, সেটা এই পয়েন্টে মিট করেছে। সো দিস ইন্ডিকেটস দ্য কম্পোজিশন অফ আলফা 1। এই টেম্পারেচার 1 টেম্পারেচারে আলফা 1 টেম্পারেচার। এখন যত নিচে যাব এগুলা হলো প্রতিটা টাই লাইন, ঠিক আছে। এখানে বাঁকা দেখানো হচ্ছে বিকজ সারফেস ইন্ডিকেট করছে, সেজন্য একটু বাঁকা হচ্ছে। বেসিক্যালি তুমি ইমাজিন করো প্রতিটা এই হরিজন্টাল লাইন। সো এগুলো হলো প্রত্যেকটা টাই লাইন। এখানেও তাই দেখা হচ্ছে, প্রতিটা টাই লাইন 4টা টেম্পারেচারের টাই লাইন দেখানো হয়েছে। সো আলটিমেটলি যত নিচে যাচ্ছি তত আলফার পরিমাণ বাড়তেছে, লিকুইডের পরিমাণ কমতেছে, এবং আলটিমেটলি এই টেম্পারেচারে যে নিয়ে এটা সলিডাস লাইন কাট করেছে, সলিডাস লাইন টাচ করেছে, তার মানে এখানে যে পুরোটা সলিড হয়ে গেছে। তার মানে আলটিমেটলি আমরা যে এই 100% সলিড পাবো, ঠিক আছে। 100% সলিড পাবো, 0% লিকুইড থাকবে। যদি শেষ হওয়ার আগ মুহূর্তে যদি ধরি তার কম্পোজিশন থাকবে এই4। তো এটা হলো সারফেসে দেখানো হয়েছে। আর বেইজে দেখানো যেটা হয়েছে যে ইনিশিয়ালি যে লাইনটা ছিল আলফা 1, এই যে 1 টেম্পারেচারে। সো আমাদের টাই লাইনটা বেসিক্যালি এরকম ছিল। সো দিস ইজ আওয়ার টাই লাইন, এবং টাই লাইনের মধ্যে 100% এখানে, যেমন এখানে টাই লাইন ড্র করলে পরে এটা 100% লিকুইড থাকে। সো এটা 100% লিকুইড, কিন্তু সলিড যেটা ফর্ম করলো সেটা কম্পোজিশন হলো এখানে। সো সলিড যেটা ফর্ম করছে তার কম্পোজিশন হলো, আমরা কম্পোজিশন মেজার করি হলো বেজের মধ্যে, তাই তো। বেজে যে ট্রায়াঙ্গেল আছে সেখানে আমরা কম্পোজিশন মেজার করি। সো দিস ইজ দ্য সলিড কম্পোজিশন। তারপরে যত নিচে যাচ্ছি টাই লাইন চেঞ্জ হচ্ছে, এখানেও সেটা দেখানো হচ্ছে। যে T2 টেম্পারেচারে যেটা হচ্ছে টাই লাইনটা হলো এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত। তো এইটুকু হলো টাই লাইন। অ্যামাউন্ট ক্যালকুলেট করলে পরে এটা হবে লিকুইডের অ্যামাউন্ট, এটা হবে সলিডের অ্যামাউন্ট, এবং সলিডের কম্পোজিশন, লিকুইডের কম্পোজিশন। তারপরে আরো নিচে যদি যাই T3 টেম্পারেচারে টাই লাইন যেটা হলো সেটা আসতেছে এখান থেকে শুরু করে এইটা। তার মানে এইটার মধ্যে এইটুকু হলো লিকুইডের অ্যামাউন্ট, এইটুকু হলো আলফার অ্যামাউন্ট, লিকুইডের কম্পোজিশন, আলফার কম্পোজিশন। এবং লাস্ট টাইম যেটা আসতেছে সেটা টাই লাইন হলো এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, যেটা এটা। এখানে পুরাটাই হলো আলফা। তো এটা অ্যামাউন্ট পুরাটাই 100% আলফা, কিন্তু আলফার অ্যামাউন্ট কম্পোজিশন হবে এখানে, লিকুইড যেটা জাস্ট একটু আগে যেটা ছিল সেটা কম্পোজিশন হবে। তো লিকুইড বেজের মধ্যে এখানে আমরা যদি কম্পোজিশন বা টাই লাইন গুলো রিপ্রেজেন্ট করি তাহলে দেখতে এরকম হবে, এবং সারফেসে যদি আমরা প্রোফাইলটা ড্র করি সেটা দেখতে মোটামুটি এরকম হবে। সারফেস থেকে ওয়ান কাইন্ড অফ প্রজেকশন স্যার নিচে দিকে। এটা প্রজেকশনটাই নিচে বেসিক্যালি। ইয়েস, এক্স্যাক্টলি। এটা প্রজেকশন। স্যার এই T1 T2 এগুলো তো আইসোথার্মাল সারফেস, এগুলা প্রত্যেকটা আইসোথার্মাল সারফেস। একটু আগে আমরা যেটা ড্র করলাম এই জাস্ট ওই জিনিসটাই এখানে দেখানো। স্যার তাহলে স্যার এই লাইনগুলো কার্ভ হচ্ছে কিভাবে মাঝখানে? এখানে যেহেতু আমার এই সারফেসটা কার্ভ, সেই জন্য লাইনটা এখানে কার্ভ বোঝানো হচ্ছে। বেসিক্যালি কার্ভ না, বেসিক্যালি ভার্টিক্যাল সেকশন। এখন এটা বোঝানো খুব ডিফিকাল্ট, কারণ আমাদের লাইনটা তো ওই যে লাইন যেটা আছে এই লাইনটা তো কার্ভ লাইন, তাই না? জি, নিচের লাইন কার্ভ, সেই জন্য এখানে দেখানো হয়েছে। কিন্তু আলটিমেটলি যখন তুমি আইসোথার্মালি ড্র করবা সেগুলো প্রত্যেকটাই স্ট্রেট লাইন হবে। আচ্ছা স্যার, আর নিচে আমরা লাইন আঁকতেছি বিভিন্ন ডিরেকশনে, তো এইগুলা ঠিক কোন ডিরেকশনে বা কোন ডিরেকশন আঁকবো এটা নির্ণয় করতেছি কিভাবে? এটা কোনো নাই, জাস্ট এখানে বোঝানোর জন্য। তুমি আলটিমেটলি কি দাঁড়াবে, এটা ওখানে চেঞ্জ হয়ে যাবে কেন? কারণ তোমার কম্পোজিশন তো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? আমরা বাইনারি বেলায় এই যে কম্পোজিশন, আলফার কম্পোজিশন যেটা ফর্ম করছে, এখানে কম্পোজিশন এবং এখানে কম্পোজিশন, এই কম্পোজিশন চেঞ্জ হচ্ছে। এবং যেহেতু এটা বাইনারি ডায়াগ্রাম, এটা 2 অ্যাক্সিস 2 ডাইমেনশনাল ডায়াগ্রাম, যার জন্য কম্পোজিশন গুলা এই লাইন বরাবর ভ্যারি করছে। কিন্তু আমাদের এখানে সমস্যা হচ্ছে ট্রায়াঙ্গেল অ্যালয়, তো সুতরাং অ্যালয়ের মধ্যে কম্পোজিশন ভ্যারি করছে। সুতরাং এই ইনিশিয়ালি কম্পোজিশন যেটা ছিল সেখানে কম্পোজিশন এখানে,
তারপরে কম্পোজিশন চেঞ্জ হয়ে গেছে, ওখানে হয়ে গেছে। তার মানে কম্পোজিশন লাইনগুলো যে প্রোফাইলটা সেটা ডিফারেন্ট, এটা স্ট্রেট লাইনে হবে না, বুঝছো? কারণ এখানে এ বি সি তিনটার অ্যামাউন্টই ভ্যারি করছে, যার ফলে কম্পোজিশনের লাইনগুলো একটু ডিফারেন্ট হবে আগের স্যার মতো। মানে বলতেছি স্যার, যেমন L1 আলফা 1 এটা তো T1 কে মানে T1 এর চেঞ্জ ডিনোট করে। হুম। স্যার এখন T1 এ চেঞ্জ তো লাইন অনুযায়ী হবে না, এটা তো সারফেস অনুযায়ী হবে। এখানে যেটা হয়েছে, কিন্তু স্যার এখানে আমরা লাইন আঁকতেছি, এখানে তো সবগুলো প্রজেকশন, তো তোমার আলটিমেটলি তো সবগুলো তোমার টাই লাইন না, সবগুলো তো টাই লাইন, স্ট্রেট লাইন। এবং এই টাই লাইন, L1 তো স্যার মানে টাই L1 লাইন স্যার গুলো 1.1 কার মধ্যে, টাই লাইন গুলো কার মধ্যে ড্র করে? আমরা নর্মালি একটা অ্যালয় কম্পোজিশন থাকে এবং দুইটা থাকে, এখানে হলো লিকুইড, এখানে হলো আলফা, এই ধরনের তো ব্যাপারটা। এই যে টাই লাইনটা থাকে, এই টাই লাইনটা আমরা তো ভার্টিক্যালি পেয়েছি বাইনারি সিস্টেমে বেলা। এখন এখানে ভার্টিক্যালি হবে না, কারণ আমাদের সারফেসটা তো এরকম। সুতরাং এই সারফেসটা যদি এরকম হয়, এটা যদি সারফেস হয়, তাহলে পরে এটা তো এরকম ভাবে চেঞ্জ হয়ে যাবে, টাই লাইনটা হবে এরকম, ঠিক আছে? এটা কার্ভ হয়ে যাবে, সেই জন্য কার্ভটা দেখানো হয়েছে এখানে। কিন্তু এই লাইনগুলো যখন তুমি নিচে আঁকবা, এটা তুমি প্রজেকশন আঁকতেছো, প্রজেকশন আঁকলে এটা স্ট্রেট লাইন হবে না। একটু একটু বুঝতে অসুবিধা হবে বলেই এই ধরনের একটু বোঝা যায় স্যার। এটা যদি স্যার চিন্তা করা হয় স্যার, L1 পয়েন্টটা স্যার লিকুইড সারফেসের উপর একটা পয়েন্ট, আলফা আর একটা পয়েন্ট, তো তারপর তো স্যার ওই L1, এই যে সব L1 গুলো লিকুইডের কম্পোজিশন কোথায় থাকে? লিকুইডাস লাইনে থাকে না? আমরা বলেছিলাম এই যে লিকুইডের কম্পোজিশন সব লিকুইডাস লাইনে আছে। এখন তো লিকুইডাস লাইন না, এখন লিকুইডাস সারফেস, এবং লিকুইডাস সারফেস হলো সব, এইটা হলো লিকুইডাস সারফেস। এবং তাহলে এই L1 কম্পোজিশন, L2 কম্পোজিশন, L3 কম্পোজিশন, L4 কম্পোজিশন সবগুলো এই সারফেসের মধ্যে আছে। এমন যত আমরা নিচে যাচ্ছি সারফেসটা নিচের দিকে ডিপ করতেছে, তো এটা নিচের দিকে বাঁকানো আছে সারফেসটা। জি স্যার। সেই জন্য এই লাইনটা, এই লিকুইডের কম্পোজিশন এই সারফেস বরাবর ফ্লো করছে, সারফেস বরাবর যাচ্ছে। স্যার আমি যেটা বলতেছি যে স্যার, এই L1 L2 L3 এটা একটা লাইন, একটা কার্ভ লাইন, এই কার্ভ সারফেসের মধ্যে যাচ্ছে। এই যে তুমি এই পয়েন্টগুলো ডিনোট করো, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এটা যদি জয়েন করো তাহলে কি হবে? এটা একটা কার্ভ লাইন হচ্ছে না? স্যার বুঝছি স্যার, আমি বলতেছি যে ওই পুরা কার্ভ সারফেসটার ভিতর ওইটা একটা কার্ভ লাইন L1 থেকে L4। ইয়েস। স্যার এই লাইন, এই পার্টিকুলার লাইনটা আমি কেন নিচ্ছি? এই পার্টিকুলার লাইনটা কেন নিচ্ছি? মানে আশেপাশেও তো আরো লাইন আছে এবং সেগুলাও তো আপনার T1 এর সাথে ইন্টারসেক্ট করে। কোন লাইনটা দেখাও? মানে এর মতো তো অসংখ্য লাইন নেওয়া সম্ভব স্যার এই সারফেস। এই সারফেসে অসংখ্য এরকম বলতেছো? জি 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 মনে করো এরকম লাইনটা। জি স্যার। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, বুঝছি। এখন এটা কোথায় দেখায়? খালি দেখা, আচ্ছা এখানেই তুমি দেখাই। মনে করো তোমার সারফেসটা আছে এরকম, ঠিক আছে? আমি এক লাইনে ড্র করলাম, এটা একটা সারফেস, ইমাজিন করে একটা সারফেস। এখন যখন তুমি একটা অ্যালয় লাইন টানলা, অ্যালয় লাইন টানলে পরে কোন একটা টেম্পারেচারে এই সারফেসটা মনে করো এটা এদিকে ঢুকে গেছে, এরকম একটা সারফেস। এখন যখন আমি একটা কম্পোজিশন ড্র করব, একটা লাইন ড্র করব, সেই লাইনটা তো সারফেসে কোন একটা পয়েন্টে কাট করবে নাকি? একটা পয়েন্টে যাবে না? মনে করো এই পয়েন্টে কাট করেছে, এটা এদিকে গেছে, এই ভার্টিক্যাল লাইনটা এটা এখানে কাট করে বেরিয়ে গেছে, উপরে উঠে গেছে। এই এটার নিচে যে পুরোটা ছিল, এখানে এসে ওইটা উপরে উঠে গেছে। স্যার যে লাইনটার কথা বলতেছেন, এইটা কোনটা ছিল এখানে? এটা হলো আইসোথার্মাল লাইন। স্যার এই আইসোথার্মাল তো আমরা তো ইয়া নিছিলাম স্যার, আইসোথার্মাল সারফেস নিছিলাম স্যার। সরি, এটা হলো অ্যালয় লাইনটা, দিস ইজ অ্যালয় লাইন। আচ্ছা। এই অ্যালয় লাইনটা তুমি এখান থেকে কুল করা শুরু করছো, এখানে সব লিকুইড কুল করতেছে, ঠিক আছে? জি স্যার। যে পয়েন্টে যাই না ভিতর ঢুকে গেল, জি। এই পয়েন্টে নিয়ে নিচে নেমে গেল, জি। মানে এটা হলো তোমার লিকুইডাস পয়েন্ট, তাই তো? জি। লিকুইডাস পয়েন্টে যে নিয়ে ঢুকে গেল, এখন তুমি যে ঢুকে যাচ্ছে যে, এখন তার মানে কি, যখন তুমি এখান থেকে লাইন ড্র করবা, এখানে মনে করো একটা লাইন ড্র করো, লেটস সে এই লাইনটা, এই লাইনটার কত অংশ এই সারফেসের উপরে আছে, কত অংশ নিচে আছে বলো দেখি। স্যার কোন লাইনটা স্যার? এই যে আমি একটা লাইন ড্র করলাম, এই লাইনটা আচ্ছা, কতটুকু উপরে আছে, কতটুকু নিচে আছে? পুরাটাই উপরে আছে, কারণ মাত্র টাচ করেছি।
জি মাত্র টাচ করেছি, কারণ তার আগে পুরাটাই উপরে ছিল, সেই জন্যই তো লিকুইড, তাই না? জি জি স্যার এই সারফেসটা ডিনোট করে কি, সারফেসের নিচে হইলো লিকুইড প্লাস আলফা হয়ে গেছে, তার মানে সলিড জি স্যার শুরু হয়েছে। জি স্যার এখন যদি এটার নিচে তুমি আরেকটা লাইন ড্র করো, এখন নিচে যদি ড্র করো, তাহলে কি হবে? এর উপরে যেটা এটা আছে পুরাটাই উপরে আছে, কিন্তু এইখান থেকে নিচে চলে গেছে, এই পয়েন্ট থেকে নিচে চলে গেছে। এই পয়েন্ট থেকে নিচে চলে যাওয়া মানে হলো এখানে সলিড শুরু হয়েছে, এখানে সলিড শুরু, এটা নিচে চলে গেছে। তার মানে একটা কার্ভ লাইন, তোমার একটা টেম্পারেচার লাইন ড্র করেছো, এখানে যে নিয়ে তোমার এটা সারফেসের ভিতরে ঢুকে গেছে, এই কার্ভ সারফেসে এটা হলো লিকুইডাস লাইন, এবং এই লাইনের নিচে এটা চলে গেছে, নিচে চলে যাওয়ার কারণেই এখানে আলফা তৈরি হয়েছে। এখন তারপরে যতই তুমি নিচে যাবা, ততই আলটিমেটলি কিছুটা উপরে উঠবে। এই যে তার মানে কি, এই যে পয়েন্টে নিচে ঢুকতেছে, সেই পয়েন্টস গুলো একটা লাইন ট্রেস করবে, একটা লাইন ট্রেস করবে। এইটা তোমার এখানে যেটা বললাম যে এটা অন্য লাইন হতে পারতো, কোনোভাবেই অন্য লাইন হবে না। এটা একটা পার্টিকুলার অ্যালয়ের জন্য একটা লাইনই ফলো করবে, কারণ লিকুইডের কম্পোজিশন একটা ওয়েতেই চেঞ্জ হতে থাকবে। এই অ্যালয়ের জন্য লিকুইডের কম্পোজিশন অন্যভাবে কোনো ওয়ে আছে, কোনো জায়গা আছে এই 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 লাইন ফলো করা ছাড়া? এই লাইন ফলো করা ছাড়া আর কোনো লাইন সে ফলো করার কোনো ওয়ে নাই, বিকজ দিস ইজ দ্য লিকুইডাস লাইন। জি স্যার একইভাবে দিস ইজ দ্য লিকুইডাস সারফেস, এই লিকুইডাস সারফেসের যে পয়েন্টে কাট করলো সেইটাই পয়েন্ট, এবং আমরা দেখিয়েছি যে এই পয়েন্টে কাট করেছে, এই টেম্পারেচারে এই পয়েন্টে কাট করেছে, এই টেম্পারেচারে এই পয়েন্টে কাট করেছে। তারপরে আমরা জাস্ট এই লাইনগুলো যোগ করেছি। এই লাইনটা আগে জেনারেট হয় নাই, লাইনটা এটা জেনারেট বুঝতে হয়েছে পারছি স্যার জি স্যার আমরা যখন টেম্পারেচার কমাচ্ছি, তখন আইসোথার্মাল লাইনগুলো যে এই সারফেসে যে পয়েন্টে কাট করে বেরিয়ে গেছে, এটা বেরিয়ে গেছে মানে হলো এর উপরে সব লিকুইড, এইখান থেকে নিচে হলো লিকুইড প্লাস সলিড। সো এই সারফেসের যে পয়েন্টে টেম্পারেচার লাইনগুলো কাট করেছে, সেই লাইনগুলোকেই আমি জাস্ট এই পয়েন্টগুলোকে জোড়া লাগিয়ে একটা লাইন বানিয়েছি। সো এই লাইনটা কখনোই এই লাইন হবে না, এই পার্টিকুলার অ্যালয়ের জন্য এই লাইনটাই হবে। বুঝতে পারছি স্যার ওকে, তো এইভাবে এখন আমরা এই যে প্লেন গুলো যেটা আছে, প্রত্যেকটা টেম্পারেচারে যদি আমি আইসোথার্মাল লাইন ড্র করি, তাহলে দেখতে এরকম হবে। তো প্রথমে মনে করে এখানে শুরু হয়েছে, দিস ইজ দ্য টেম্পারেচার কোথায়, দিস ইজ টি আলফা 1, সো এটা হলো T1 টেম্পারেচারে, এটা হলো T2 টেম্পারেচারে। খেয়াল করে দেখো এই যে সারফেসের মধ্যে আলটিমেটলি এই পয়েন্টে কাট করেছে। সো দিস ইজ দ্য কম্পোজিশন লাইন ছিল, লিকুইডাস লাইনের মধ্যে এই পয়েন্টটা আছে, তার মানে মাত্র শুরু হলো, দিস ইজ দ্য অ্যালয় কম্পোজিশন, মাত্র শুরু হলো, এবং যে সলিডটা ফর্ম করছে সেই সলিডটা সলিডাস লাইনের কম্পোজিশনের মধ্যে আছে। সো দিস ইজ দ্য টাই লাইন, টাই লাইনে 100% লিকুইড। তারপরে আমরা যত নিচে দিকে যাচ্ছি, লিকুইডাস লাইন তত মুভ করতেছে, তারপরে এইটুকু হয়ে গেল আলফা, এটা হলো আলফা 2, আলফার অ্যামাউন্ট, এটা হলো লিকুইডের অ্যামাউন্ট। তারপরে এখানে যখন গেলাম, তখন আলফার অ্যামাউন্টটা বেড়ে গেছে, লিকুইডের অ্যামাউন্টটা কমে গেছে, এবং ফাইনালি যে নিয়ে কম্পোজিশন এখানে চলে গেছে, লিকুইড সলিডাস লাইন কাট করেছে, তাই আমাদের কম্পোজিশনের পয়েন্টটা সলিডাস লাইনে কাট করেছে, তার মানে 100% সলিড হয়ে গেছে। তো এই পুরাটা সলিড, লিকুইড এখানে 0%। তো এই প্রত্যেকটা আইসোথার্মাল সেকশন এখানে আলাদা আলাদা ভাবে ড্র করে দেখানো হচ্ছে কিভাবে সলিড লাইন, লিকুইডাস লাইন চেঞ্জ হচ্ছে, এবং ফেজ গুলো কিভাবে হচ্ছে। ইনিশিয়ালি পুরোটা লিকুইড ছিল, আলফা এখনো তৈরি হয় নাই, মাত্র শুরু হলো, ঠিক আছে। তারপরে টেম্পারেচার L2 টেম্পারেচারে আলফা বেরিয়েছে, L3 তে আলফা বড় হয়েছে, L4 আলফা বড় হয়েছে। সো দ্যাটস হাউ ডায়াগ্রাম গুলো ইউজুয়ালি ড্র করে। ওকে, একটু বইগুলো দেখো, বইগুলো দেখতে পরে মোটামুটি আরেকটু ক্লিয়ার হবে। আমরা এটা বন্ধ করি। জিনিসটা একটু বোঝাটা একটু ট্রিকি, যেহেতু অল দিস আর 3 ডাইমেনশন। 3 ডাইমেনশনে বুঝতে গেলে পরে একটু কেয়ারফুলি স্টাডি করার প্রয়োজন আছে। তারপরে ডায়াগ্রামটা যেটা দেখেছি একদম সিম্পল একটা ডায়াগ্রাম, আইসোথার্মাল ডায়াগ্রাম। কারণ ইউ ক্যান ইমাজিন যদি আমরা পার্শিয়াল মিসিবল ডায়াগ্রাম ড্র করি, তাহলে আরো কমপ্লেক্স হয়ে যাবে। সো কোন বইটা ফলো করব এটার জন্য? ওকে, আমি ইয়েতে টিমসে, এখন যেহেতু টিমস ইউজ করতে হবে, আমি টিমসের সব বই দিয়ে দিব, ঠিক আছে। লেকচার নোট গুলো যথারীতি আবার আগের মতোই, লেকচার নোট এবং ভিডিও সব আগের মতো দিয়ে দিব। ওকে, সো তোমরা আরেকটা বাই নেক্সট ক্লাস অবশ্যই অবশ্যই আমাকে জানাবে পরীক্ষাটা কবে হবে, কখন হবে। ওকে, আমরা শেষ করবো কি?
ওকে স্যার। স্যার আয়রন কার্বন ডায়াগ্রামের সেকেন্ড লেকচারটা আপলোড করা হয়নি, কাইন্ডলি যদি আপলোড করে দিতেন। আমি এখনই আপলোড করে দিচ্ছি। ওকে, শেষ করি। আচ্ছা। খোদা হাফেজ।